আমি এতদিন চুপ রয়ে আছি, শুধু শুনে যাচ্ছি এই কমপ্লেন গুলো। স্যার ওয়ান প্যাসিভ বন্ধ হয়ে গেছে, আজকে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে এখানে দেখাতে পারি। আজকে আমাকে কয়েকজন ব্যক্তি মেসেজ পাঠিয়েছে, স্যার ওয়ান প্যাসিভ তো ক্লোজ। এখান থেকে যে আমাদের উত্তরণ অনপেসিভের ভিতরেই আমাদের যে নতুন আরেকটা ইকোসিস্টেমের নতুন একটা লেয়ারে আমাদের গমন, সেই লেয়ারের গমনে গেলে আমাদের কোনো ব্লেজার, আমাদের কোনো টিমওয়ার্ক থাকছে না, আমাদের কোনো এমএলএম সিস্টেম থাকছে না। প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারের আইডি যার স্বতন্ত্র এবং এখানে আমাকে বসে ইনকাম দেবে না। আমাকে এখানে সামথিং কিছু একটা কাজ করতে হবে। এই সামথিং কিছু একটা কাজ যে করতে হবে, এজন্যই বলেছে শুধু ওখানে তুমি আমি অ্যাশকে পাবে আর তুমি অন্য কোনো কিছুকে পাবে না। নো ব্র্যান্ড, নো নেম, নাথিং। ওখানে শুধু আমি অ্যাশকে দেখতে পাবে এবং সেখানে তুমি নতুন নিয়ম, নতুন রুল, নতুন সিস্টেম, নতুন আইন কানুন দেখতে পাবে। আমি 30 সেকেন্ড একটা কথা বলে নেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আজকের কিছু ডিসকাশন আছে যেটা হয়তোবা আপনাদের রাত 1টাও বাজতে পারে। আজকে টোটালি আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব, আপনারা থাকবেন? ইনশাল্লাহ স্যার থাকবো। ইয়েস স্যার। অডিয়েন্স থেকে আপনারা যদি আজকের আপনারা কথাগুলো মিস করেন, যদি থাকবেন। আজকের কথাগুলো মিস করেন তাহলে আপনারা জীবনে চরম কিছু মিস করবেন। আজকে আপনাদের আমি যে কথাগুলো বলবো, আপনারা একটু আগে আমাকে ওয়েলকাম জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু আমার কথাগুলো শোনার পরে আপনারা নিজেরাই ভুল স্বীকার করবেন যে কেন আপনারা আমাকে ওয়েলকাম করলেন, আগে কেন এই গ্রুপ থেকে বের করে দিলেন না। আজকে কথাগুলো খুব কঠিন হতে যাচ্ছে, হয়তো অনেকের গায়ে লাগতে পারে। আমি শুরুতেই সরি চেয়ে নিচ্ছি, কিন্তু সত্য সারা জীবন সত্যই থাকে, এটা আপনারা অবশ্যই বিলিভ করেন। তো যাক, প্রথমে ওয়েলকাম জানিয়েছেন এজন্য ধন্যবাদ, কিন্তু পরে হয়তো বা ওয়েলকাম জানাবেন না, সেটা টাইম উইল সে। হায়াত ভাই, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। আজকের এই রাত্রকালীন ওয়েবিনারে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার কয়েকদিনের বিরতিতে আমরা আবার উপস্থিত হলাম আমাদের এই ওবেস্ট স্কুলে। আমি আগেই বলিনি, আমরা কিন্তু সারা বিশ্বে টান উত্তেজনা নিয়ে সবাই আছি। আমরা শুধু নই, আমাদের প্রত্যেক এলসিদের মুখ থেকে যে আমরা এক্সাইটিং নিউজগুলো পাচ্ছি, আমরা সবাই কিন্তু টান উত্তেজনায় আছি। এটা ঠিক, টুডে অর টুমরো, আজ অথবা কাল, দুদিন আগে এর পরে ইনশাল্লাহ সামথিং উইল হ্যাপেন, কিছু একটা ঘটে যাচ্ছে। আমি হুমায়ুন ভাইয়ের দীর্ঘ আলোচনার পূর্বে আমি এলসিদের কিছু বক্তব্যকে তুলে ধরছি। যেমন আমি ছোট কিছু বক্তব্য তুলে ধরছি যেগুলো আলোচিত মুখে যেগুলো সকলেই আজকে হটটকে পরিণত হচ্ছে। আহ যেমন বিল মাস্টার একটা ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। বিল মাস্টার কি বললেন? সম্পূর্ণভাবে নতুন দিকে তোমার পা বাড়াও, সম্ভাবনা অসীম। এই একটা কথা বিল মাস্ট বললেন। এরপরে বিল মাস্ট আরেকটা কথা বলেছেন, নতুন ডিরেকশন কোম্পানি, দরজা ওপেন হওয়ার সাথে জোয়ারের মতো আয়ের সম্ভাবনা। এরপরে মাইক এলিসের কথাটা খুব ভালো লাগলো আমার। মাইক এলিস বলছেন, নিজের উপর মনোযোগ দিন এবং আপনি যতটা সম্ভব সেরা হন, লাফিয়ে পড়ুন এবং প্রস্তুত থাকুন, কারণ আমরা বিশ্বাস করি আকাশই আমাদের সীমানা এবং আমরা এমন জায়গায় যেতে সক্ষম হব যেখানে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। সূচি বলেছেন কি শুনুন, এটাই আজকের আমার শেষ এলসিদের থেকে প্রাপ্ত তথ্যের সর্বশেষ একটি বাণী বলি। সূচি ম্যাক্রিউ বলেছে, আমরা এখন নতুন পালতোলা নৌকাবাইজ খেলার জন্য প্রস্তুত। এই যে কথাগুলো, এই কথাগুলোর আসলে সারমর্মটা কি? আমি মূলত আসলে তথ্যভিত্তিক আলোচনা খুব করি না, আর তথ্যভিত্তিক আলোচনা আমার খুব একটা আসেও না। আরেকটা কথা বলি, আমার নাম আসলে ভাইজানরা যারা আছেন, আমরা আমরা সব আনপ্রেসিডেন্ট ব্রাদার। আমার নাম আব্বুল হায়াত নয়, আমার নাম হলো নাজমুল হায়াত। হ্যাঁ,
একটু কাইন্ডলি কারেকশন করে নিবেন। অনেকে আবুল হায়াত বলে মেসেজ করেন। না ভাই, আমি আসলে নাজমুল হায়াত। একটু দেখে নিবেন বিষয়টা। হুম? এখন আসেন, এই যে কথাগুলোর তত্ত্ব কথা কি? এই কথাগুলোর ভিতরে কিন্তু অনেক মানে যেটাকে বলে তাত্ত্বিক কথা লুকিয়ে আছে। এই যে দরজা খোলার সাথে সাথেই তোমার আয়ের সম্ভাবনা একটা জোয়ার নামবে। এটার মানে কি? এটার মানে হলো, আমরা যদি আবার মাইক এলিসের কথা ফিরে যাই, সেখানে খুঁজে পাচ্ছি। মাইক এলিস কি বলছেন? যে প্রস্তুত হও, লাফাও, নিজেকে প্রস্তুত করো, যতটুকু পারো নিজেকে সেরা করে তুলো। এই কথাগুলোর আমি আশা করব কমল ভাই থেকে আমি আরো চমৎকার তথ্য পাবো। যেহেতু কমল ভাই আজকে ১টা পর্যন্ত আমাদেরকে টাইমলাইন দিয়ে রেখেছেন। সুতরাং আমার কথাগুলো তার অবশ্যই ইকো হবে এবং তিনি আরো ভালো বলবেন। তবে একটা কথা বলি, আমাদের এই কোম্পানির বা আমাদের যে আ আমি বলব অন প্যাসিভ। আমাদের অন প্যাসিভ এর যে নতুন ডিরেকশন বা নতুন সিস্টেম, সেখানে কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে। আমি কথাটা সেদিনও বলেছি। এই ওবেস্ট স্কুলেই বলেছি যে আমাদের বসে থাকলে চলবে না। এই যে মাইকেল ইস বলল যে নিজেকে সর্বোত্তমভাবে তৈরি করো। হ্যাঁ? মেক ইউরসেলফ। তুমি টেকনিক্যাল নলেজ বা আ যেটাকে বলে ডিজিটাল মার্কেটিং জগতে তোমার নিজেকে প্রস্তুত করে নাও। এর মানে আবার আমরা যেন ভয় না পেয়ে যাই যে আমাদের মনে হয় এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন থেকে শুরু করে সবকিছুই করতে হবে। বিষয়টা কিন্তু সেরকমও নয়। বিষয়টা হলো, আমাদের লাভলি সিইও এড স্যার এমন এক বিজনেস পলিসি নিয়ে আসতেছেন, যেখানে আপনাকে একটু জাস্ট লেগে থাকলেই আপনাকে এআই এর মাধ্যমে এমন একটি সম্ভাবনার পাত তৈরি করে দেবে, যেটা বিশ্বের মানুষ কখনো দেখেনি। হুম? অর্থাৎ ১ গ্লাস পানি খাওয়ার মতই সহজ হবে। বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে আপনাকে বসে থাকলে চলবে না। আপনাকে একটু নাড়াচাড়া করতে হবে, আপনাকে কাজ করতে হবে। সেজন্যই মাইকেলিস বলেছেন, "প্রস্তুত হও, নিজেকে তৈরি করে নাও, সর্বোত্তম জায়গায় নিজেকে প্রস্তুত করো।" তাহলেই দেখা যাবে যে বিল মাস্টের যে কথাটা, দরজা ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা জোয়ারের মতো আমরা আকাশ সীমানা পর্যন্ত আম আমাদের কার্যাবলীকে নিয়ে যেতে পারবো। আমরা সহজেই সেখান থেকে কিন্তু বড় একটা অংশ আমরা সেখান থেকে আয় করতে পারবো। কথাটার তাত্ত্বিক অর্থ কিন্তু এখানেই দাঁড়ায়। বিষয়টা আমার মনে হয় এমন নয় যে আমরা দরজা খুলি সেখানে কিন্তু লক্ষ, লক্ষ ডলার দেখতে পাবো। এটা যারা ব্যাখ্যা করি, আমার মনে হয় সেটা আমরা ভুল করি। অর্থাৎ এখানে আমি দরজা খোলার সাথে, সাথে আমার যে স্কিলটা আছে, আমার যে সামান্য জ্ঞানটুকু আছে, আমার যে দক্ষতাটুকু আছে, যতটুকুই আছে না কেন, আমি যদি সেটাকে প্রয়োগ করতে পারি, তাহলে অচিরেই আমি সেই আকাশ সীমার সম্ভাবনায় পৌঁছে যেতে পারবো। এটাই সম্ভবত আমাদের এড স্যার আমাদেরকে বারবার কিন্তু শিখাচ্ছেন। গত এপ্রিল মাস থেকে এই লার্নিংটাই, এই টিচিংটাই আমাদেরকে দিচ্ছেন। আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমি যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় এইটাই। তো যাই হোক, আমি একটু আলোচনা করলাম। আচ্ছা, এখন আসেন কমল ভাই, আমি আর আপনি একটু আলোচনাটাকে আমরা একটু টেবিল টকের দিকে নিয়ে যাই। রাউন্ড টেবিলের মতোই নিয়ে যাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন কমল ভাই আপনার কাছে। এটা আমার প্রশ্ন। মনে হয় প্রশ্নটা এখানে আমরা যারা উপস্থিত আছি এই মুহূর্তে, সম্ভবত আপনি বাদে আমরা ১১১ জন আছি। একটা কথা বাতাসে কিন্তু ভাসছে ইদানিং। ভার্সিটি দেখেন, আমি বুঝতে পারতেছি না। আমাকে একটু বুঝাবেন। সাথে আমাদের ১১০ জনকে বুঝাবেন। এই যে নিউ ফেজ বলা হচ্ছে, নিউ ফেজ। হ্যাঁ? আবার বলতেছে, দেখেন গত যে পপআপ টা সম্ভবত আবুল হোসেন স্যার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আক্ষরিক ব্যাখ্যা, ভাবানুবাদ চমৎকার দিয়েছেন আমার মনে হয়। যদি শুনতে পাইনি আমি আসলে এখানে সরি, আমি শুনতে পেলাম না। মিস করলাম বোধহয়। সেখানে বলা হচ্ছে যে রাইটিং দ্য শিপ, শিপটাকে সঠিক দিকে যাত্রা করা হচ্ছে। হুম? এরপর নিচে বলা হচ্ছে, আমি এটা স্কিপ করে যাই। নিচে বলা হচ্ছে আমরা এখন স্বচ্ছ পানিতে ভাসতেছি এবং আমরা নতুন দিকে আমাদের যাত্রা শুরু করেছি। এই ২ টা কথার মাঝখানে কিন্তু একটা কথা ছিল। দেখুন, লক্ষ্য করুন পপআপটা আপনারা। সেখানে বলা হচ্ছে যে আমাদের লাভলি সিও বলছেন, কৌশলগত কারণে স্ট্র্যাটেজিক্যালি এবং কি টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে আমরা কিন্তু অনপ্যাসিভ কে বন্ধ রেখেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ? বন্ধ রেখেছিলাম বা বন্ধ রেখেছিলাম। আমরা কেন বন্ধ রেখেছিলাম? সেটার আবার ব্যাখ্যা আমাদের ডিলন স্যার দিয়েছেন যে, ওই সময় যদি অনপেসিভ কে বন্ধ না করে, সে ব্যাখ্যাটা আমরা জানি। তারপর আমি একটু আপনাদের সাথে আবার একটু রিপিট করি। এটা তাহলে ভালো হবে আমাদের। যে কি বললেন? যে আমরা যদি ওই সময় আমাদের লাভলি এসইও যদি এই অনপেসিভ কে বন্ধ না করতেন, তাহলে অনেক আর্থিক বিষয়টা কি আ উম আ মানে অনেক আর্থিক খেসারত দিতে হতো। ১৪ লক্ষ ফাউন্ডারের জীবন নিয়ে খেলা করা হতো। এবং অনেক তথ্য এবং আমাদের যে টেকনোলজির অনেক তথ্য কিন্তু পাচার হয়ে যাচ্ছিল।
বিভিন্ন কারণে, এবং সেখানে তিনি বলতেছিলেন যে দুবাইয়ের একজন ব্যক্তি, আপনারা জানেন, নামটা আমি বলবো না, স্যারই বলবে, বাট আপনারা বুঝতে পারছেন হু ইজ দ্যাট করাপ্টেড গাই। এবং ইন্ডিয়ার কিছু কি বলে টেক টিমের লোক মিলে এই ক্ষতিটা করতেছিল। তখন স্যার আর্থিক এবং আমাদের টেকনোলজিক্যাল কারণেই তিনি অনপেসিভকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এটা কোনো এজেন্সির চাপেও নয় বা কোনো ধরনের আইনি কারণেও নয়। এটা অনপেসিভের স্বার্থে ১৪ লক্ষ ফাউন্ডারের স্বার্থেই। এই কথাটা বলার পরে আবার বলছেন যে আমরা এখন স্বচ্ছ পানিতে ভাসতেছি, আমাদের জাহাজ এখন কন্ট্রোলে আছে এবং আমরা আমাদের যাত্রা শুরু করেছি। তাহলে এই কথা থেকে কি আমি এটা আমার মানে সেন্স ধরে যে অনপেসিভ আবার অনপেসিভ নিয়েই কিন্তু আবার আসতেছে। এই কথাগুলোর মাঝে কিন্তু এটাই প্রকাশ পায়। এবং আপনারা খেয়াল করবেন, মার্টি ডি গার্মো তার চ্যানেলের নাম কিন্তু এই কয়দিন, এই মাঝখানের কয়েকটা মাস কিন্তু অন পেসিভ রাখেননি। হঠাৎ করে এখন নাম দিয়েছেন, আপনারা দেখবেন অন পেসিভ নেশন। বিল মাস্ট তার যে ভিডিওগুলো থেকে রিপ্লাই দিতেন সেখানে কিন্তু অন পেসিভ থাকতো না, থাকতো শুধু বিল মাস্ট। কিন্তু এখন হ্যাশট্যাগ অন পেসিভ বিল মাস্ট, অর্থাৎ এখন অন পেসিভ লোগোটা সবাই কিন্তু আমরা অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি এলসিরা। তাহলে এই যে OnePassive লোগোটা ব্যবহার করছি, ওইদিকে OnePassive ন্যাশন নামটা দিয়েছি, ওইদিকে আমাদের পপ আপ মানে যে ওএনইউজ 3 তে বলা হচ্ছিল যে রাইটিং দ্য শিপ, এবং স্বচ্ছ পানির মাঝখানে বলা হচ্ছিল যে প্রযুক্তিগত কারণে এবং স্ট্র্যাটেজিক্যাল কারণে আমরা OnePassive কে কিন্তু আমরাই বন্ধ রেখেছিলাম। তার মানে বন্ধ রেখেছিলাম মানে কি এখন তাহলে ওপেন করে দিয়েছে? কিন্তু আমার প্রশ্ন হলো, মিস্টার কমল স্যার, কিছু জায়গা থেকে ইকো আসতেছে যে OnePassive ইজ এ ডেড হর্স, ওটা মরে গিয়েছে। নিউ ফেস কোম্পানি আবার যাত্রা শুরু করবে এবং তারা গ্যারান্টি ওয়ারেন্টি সব দিচ্ছে। তাহলে কোনটা সঠিক? যদি একটু আপনার যুক্তির নিরিখে এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন, এবং পাশাপাশি অন্যান্য যে আমি এলসিদের কথাগুলো বললাম, এইগুলোকে নিয়ে আপনি সার্বিকভাবে একটু আলোচনা করেন, তাহলে বিষয়টা আমার মনে হয় আজকের দিনের জন্য এটা কিন্তু আমাদের মনে টপিক। ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না। মাইক্রোফোন আপনার হাতে, কমল ভাই। থ্যাংক ইউ, হায়াত ভাই। আম, এখন 10টা 48 বাজে। যাক, মহান আল্লাহ তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা ঈশান নামাজ শেষে সবাই সুস্থ থেকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি আমাদের কিছু তথ্য শেয়ার করার জন্য, এবং আপনাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে উভয়ই আমরা নলেজেবল হওয়ার জন্য আমরা এখানে এসেছি। সকলের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা কারো বস নই। ওকে, আমরা কারো বস নই। অনপ্যাসিভ জুড়ে শুধুমাত্র বস হচ্ছেন আমাদের অনপ্যাসিভের ম্যানেজমেন্ট যারা, এবং আমাদের অনারেবল সিইও, এনারাই হচ্ছেন বস। তাছাড়া আমি, কমল, হায়াত, হাসনাইন, ফয়সাল কখনোই বলতে পারবে না যে আই অ্যাম দ্য বস। ওকে, আমরা কিন্তু প্রায় এই কাজটা অনেকেই ভুল করে যাচ্ছি। আমরা যে কাউকে যত্রতত্র হঠাৎ করে একটু আপডেট দিলেই তাকে বস বলছি। প্লিজ, আপনারা হয়তো জানেন না, অ্যাশ স্যারের নামের সঙ্গে এখন যুক্ত হয়েছে বস। কেন? তার কারণ হচ্ছে অ্যাশ স্যার গত 3টা যে মিটিং করেছেন, উনি কিন্তু তার আগে এসে বলেছেন আই অ্যাম ইন চার্জ নাও, অর্থাৎ দায়িত্ব পালন করতেছেন। অ্যাশ স্যার শুধুমাত্র সিও নন, এখন উনি বস। ঠিক আছে, উনি সেই কাজ করতেছেন, এবং ওনার সঙ্গে যে ম্যানেজমেন্টরা রয়েছেন, আমাদের হায়ার অথরিটি ম্যানেজমেন্ট, এনারা সকলেই হচ্ছেন বস। কারণ ওনারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমাদেরকে লেটেস্ট সুপার এআই টেকনোলজি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাহলে সেখানে আমি যেখানে অপেক্ষা করতেছি টাকা গোনার, আমি যেখানে অপেক্ষা করতেছি আমার স্বপ্ন পূরণের, কিন্তু সেই স্বপ্ন পূরণের পিছনে যাদের অবদান, তাদেরকে পিছনে ফেলে আমি নিজেকে বলতেছি আই অ্যাম দ্য বস। ইটস অ্যাবসলিউটলি রং। দয়া করে আপনারা কেউ এটা বলবেন না, কারণ আজ অব্দি পর্যন্ত কোনো এলস লিডার নিজেকে কখনো বস বলে দাবি করেনি, কখনোই বলেনি বস, বা কখনো আমি শুনিনি যে কাউকে বলা হয়েছে বস। ওকে, উই আর ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা কথা বলতে বলতে অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলি,
কিন্তু স্লিপ অফ টাং বলে একটা কথা আছে, এই কাজটা আমাদের কখনোই করা যাবে না। যেমন হায়াত ভাই সুন্দর একটা কোশ্চেন করেছেন, এই কোশ্চেনটা আপনারা সকলে উত্তর জানেন, কিন্তু আসলে ওই একটা কথা মনে পড়ে গেল যে দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া। এই যে আমরা কবিতাটা পড়েছিলাম, দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গেছি সিন্ধু জল, এই যে আমরা কবিতাটা পড়েছি আমরা কি ভুলে গেছি? স্যার গত 3টা মিটিংয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন, অন প্যাসিভ ইজ এ ব্র্যান্ড দ্যাট নেভার ক্যান বি চেঞ্জ। এই যে বলে গেলেন যে ইটস নট অন ফিউশন, ইটস অন প্যাসিভ, ইটস এ ব্র্যান্ড। তো ব্র্যান্ড কি কখনো চেঞ্জ হয়? ব্র্যান্ড কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? টেকনোলজি। এই জিনিসগুলো আমাদের অনেক সময় আমরা শুধুমাত্র আপডেট যখন শুনি তখন শুনি ডেটটা কবে বললো, কত ঘন্টা সময় দিল, কয়দিন সময় দিল, কবে টাকা পাবো। কিন্তু মিটিংগুলো আমাদের স্পষ্টভাবে স্যার দীর্ঘদিন আগেই আমাদেরকে, আজ থেকে 3 মাস আগে বলে দিয়েছেন, অন প্যাসিভ হচ্ছে একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড চেঞ্জ হবে না, এটা অন ফিউশনও নয়। তবে সেটা গত পপআপে স্যার কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা সকলেই ট্র্যাকিং এর আওতায় আছি। এই যে আমি মিটিং করতেছি, ও বেস্ট স্কুলে কতজন পার্টিসিপেন্ট, কে কে আছে, সমস্ত স্ক্রিনশট সহ আমাদের সরাসরি ট্যাগ টিমের কাছে চলে যায়। বিলিভ ইট অর নট, এখানে কি কথা হবে সমস্ত কিছু রেকর্ডিং করা হয়। আপনাদেরকে আমি তথ্য দেই, এই তথ্যগুলো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন, আমার কথা শেষ হওয়ার পরে মন্তব্য করবেন, তার আগে নয়। এই যে বললাম যে আমাদের সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে আজ থেকে, অর্থাৎ 2022 সালের শেষের দিকে, যখন আমাদের টোটালি ও কানেক্ট আসার কথা, সেই ও কানেক্টে আমরা সকলেই একটা জিনিস ভাইরাল করেছিলাম যে এখানে ও কানেক্ট আসলে আমরা যে যে ভাষায় কথা বলি না কেন, যে শুনতেছে, অর্থাৎ একজন বক্তা একজন শ্রোতা, শ্রোতা যদি ইউএস এর হয়, ইংলিশ ভার্সনের হয়, আর আমি যদি বক্তা বাংলা ভার্সনের হই, তাহলে আমাদের ও কানেক্টে এমন একটা সিস্টেম যুক্ত করা হচ্ছে, যেই সিস্টেমটা দিয়ে আমরা বাংলা কথা বললে অটোমেটিক কনভার্ট হয়ে সেটা ইংলিশে জানতে পারবে। এইরকম একটা সিস্টেম আসতেছে, যেটাকে সংক্ষেপে বলা হয়েছিল এনএলপি। আর এর উপর ভিত্তি করে ঠিক ও কানেক্ট আসার আগে আমার সৌভাগ্য হয়েছিল, আপনারা কথাগুলো ভালো করে শুনে নেবেন, এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার পূর্বের গ্রুপের অনেক রয়েছেন, আমার অনেক পরিচিত রয়েছেন যারা আমাকে 2020 সাল থেকে চেনেন। এই এনএলপি নিয়ে আমি ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাসের মিটিংয়ে ক্রিস, মার্টি, এরপর হচ্ছে সুচি ম্যাক্রে, জুলি, জেনি, মাইকেল উইলিয়াম, যারা এসেছিল তাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম হোয়াট ইজ এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি। আমি জুম মিটিংয়ে তাদের সকলের সামনে উন্মোচন করেছিলাম যে অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি। আমি শুধু কথাগুলো বলে যাই, বিরক্ত হবেন না, এখানে অনেকে অনেক কিছু জানতে পারবেন, আবার অনেকে আছেন আমার ভুল হলে শুধরাই দিবেন। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং 5টা জিনিসের উপর নির্ভর করে, কিন্তু মূলত কাজ করে 3টা জিনিসের উপর। একটা হচ্ছে অডিও, ভিডিও, আর একটা হচ্ছে টেক্সট। ভালো করে শুনে নেবেন, 3টা জিনিসের উপর কাজ করে। কিভাবে কাজ করে এই 3টা জিনিস? প্রথমটা হচ্ছে আমাদের টোটালি যেটা বলা হয় সেটা হচ্ছে সত্তা নিষ্কাশন, একটা হচ্ছে সেন্টিমেন্ট বিশ্লেষণ। কি রকম? ধরেন যে আমি আপনাদের সংক্ষেপে বুঝাই দিই, সেন্টিমেন্ট বিশ্লেষণ অর্থাৎ আমি একটা হেসে হেসে কথা বলতেছি, আমার ধরেন একটা, আমি বাংলায় বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এটা আনন্দের বিষয়। এই এনএলপি কি করবে, কিন্তু যে ইংলিশ জানে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে, ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলে,
সে কিন্তু বুঝলো না, বা যারা ফ্রান্সি ভাষায় কথা বলে বা কোরিয়ান ভাষায় কথা বলে তারা কিন্তু বুঝলো না আমি তোমাকে ভালোবাসি মানে কি। তো এই যে আমার সেন্টিমেন্ট, আমি যে কাউকে ভালোবাসি একটা হাসি মুখে একটা ভাবনা নিয়ে বললাম, এই ভাবনাটা অটোমেটিক এআই বুঝে এনএলপি সিস্টেমের মাধ্যমে ওই ইংলিশ ব্যক্তিকে তাকে বুঝাই দিবে যে সে বলেছে সে তোমাকে ভালোবাসে। এখন দেখেন এটা হচ্ছে সেন্টিমেন্ট বিশ্লেষণ করলো, আমি সেটা হেসে কথা বলতেছি নাকি রাগান্বিত, সেটা ওখানে একটা সিম্বল থাকবে, অটোমেটিক সিম্বল চলে আসবে। যেমন আমরা কাউকে পছন্দ করলে বা কথাটা ভালো হলে লাভ রিয়েক্ট দেই, কথাটা সঠিক কিনা সেখানে আমরা ওই টিক মার্ক দেই। হুম। তো এইরকম একটা আছে। আর একটা হচ্ছে কি যে আমরা যে ভাষায় বলি একটু আগেই বললাম সেই ভাষাগুলো প্রক্রিয়াকরণ করে দেয়, অর্থাৎ বাংলা বললে সেটা ইংলিশে যাবে, ইংলিশে বললে হিন্দি শুনলে হিন্দিতে যাবে, চায়না ভাষায় যাবে, এরকম ভাষায় যাবে। এরপর যেটা হচ্ছে সেটা মেইন জিনিস। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি শুনছি। স্যার একটু আসছে। এরপরের যে বিষয় সেটা হচ্ছে যে আম, বিষয়ের একটা শ্রেণীবিন্যাস অর্থাৎ এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে আমি দেখা যাবে একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেই টপিকের মধ্যে কিছু কথা থাকবে খুব গুরুত্বপূর্ণ, কিছু কথা থাকবে হালকা গুরুত্বপূর্ণ, কিছু কথা থাকবে উদাহরণস্বরূপ। ঠিক আছে? এটাকে অটোমেটিক এআই কি করবে, এই এনএলপি সিস্টেমটা এইভাবে ভাগ করে দিবে এবং মেইন টপিক গুলোকে সেটা আলাদা করে দিবে। তখন কি হবে? তখন হবে আমাদের রিলেশন বিল্ড আপ। কার সঙ্গে? আমি যে ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম, অর্থাৎ আমি বাঙালি হয়ে যে একজন ফরেনারের সঙ্গে কথা বললাম, এই যে উনি কিন্তু বুঝতে পারলো না যে আমি ওনাকে কি বলতেছি, বাংলায় বলতেছি, উনি কিন্তু বুঝলো না, উনি ওনার ফ্রেঞ্চাই ভাষায় উনি জানতে পারলো। তখন কি হলো, উনি বুঝতে পারলো যে হ্যাঁ আমিও ফ্রেঞ্চাই ভাষায় কথা বলতে পারি, অর্থাৎ ওনার সাথে যে আমার একটা কমিউনিকেশন সেটা ডেভেলপ করলো, তার মানে উনি আমার বন্ধু হলো। এটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা সিস্টেম। এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা সিস্টেম। আমাদের এটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমি ইদানিং কিছু জিনিস দেখলাম, আসলে বলতাম না, খুব খারাপ লাগে। তাহলে আমরা কি জানলাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা যেটা হবে, আমরা যে ভাষায় কথা বলবো সেটা অনুবাদ করে দিবে, আমাদেরকে সহকারী হিসাবে কাজ করবে। এর মধ্যে কি হবে যে বিশেষ করে গ্রাহক, অর্থাৎ আমি যার সাথে ডিল করতেছি, কাস্টমার, এই কাস্টমারের সার্ভিসটা অটোমেটিক দিতে পারবে। কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার বললো আমি বুঝতে পারলাম, আমি বললাম কাস্টমার বুঝতে পারলো, অর্থাৎ কাস্টমারের সঙ্গে একটা আমার কি হলো, অটোমেশন একটা সার্ভিস হয়ে গেল। এরপর হচ্ছে ফলাফলটা কি আসবে, ইনহ্যান্স সার্চ ইঞ্জিন রেজাল্টটা কি আসবে। এরপর একটা সার্ভে অ্যানালিসিস করবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে। এই এনএলপির কাজগুলো হচ্ছে এটা। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইদানিং কিছু মানুষ আমাদের এই কোমলমতি ফাউন্ডিং মেম্বারদেরকে, যারা সবসময় আপডেট নিয়ে খুঁজে বেড়ায়, কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা, অর্থাৎ যেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সেই কথাগুলো তুলে নিয়ে এসে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা বলতেছি যে আমাদের ও ওয়ালেটের মধ্যে এনএলপি সিস্টেমটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারাই ধরতে পারবেন ওয়ালেটের মাধ্যমে আমার এনএলপি সিস্টেম কিভাবে চালু হবে। আমার এনএলপি সিস্টেমটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। যে ভাষায় কথা বলতে চাই, যে ভাষায় বুঝাতে চাই, সেই ভাষাতেই সে বুঝতে পারবে, সেটাকে কনভার্ট করে জানাই দিবে। তাহলে এইখানে আমি কি ও ওয়ালেটের সঙ্গে গিয়ে গল্প করব, নাকি ও ওয়ালেট আমার ফ্রেঞ্চাই ভাষা বোঝে, আমার বাংলা ভাষা বোঝে না, আমার মাথায় আসে না। হায়াত ভাই এটা একটু পয়েন্টটা নোট করে নেবেন। এরপরে আসেন, আমরা টোটালি এড স্যারের মিটিংগুলোতে দেখেছি এড স্যার স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং এড স্যার বলে দিয়েছেন আমার এই অনপ্যাসিভ কোম্পানিটা রানিং হয়ে বন্ধ হয়ে গেল, তার যে কারণ আমি দীর্ঘদিন আপনাদের সামনে আসিনি এবং এখন আসা শুরু করছি, আস্তে আস্তে আপনাদের সব আপডেট দিব এবং আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করব। ঘটে যাওয়া অতীতের এই গ্লানি, এই ঘটনাগুলো, যে ঘটনাগুলো খুব বেদনাদায়ক, সেই ঘটনাগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। এর স্যার অলরেডি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিয়েছেন।
এবং উদাহরণস্বরূপ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। পপ আপের শুরুতে বলেছেন জাহাজ, পপ আপের শেষেও বলেছেন জাহাজ, কিন্তু মাঝখানে কোথাও বলে নাই আমরা জাহাজটা পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে আপনারা এই আপডেট কোথায় পেলেন যে জাহাজটাকে পরিবর্তন করে আমরা অন্য জাহাজে যাচ্ছি, ওয়ান প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে? কোথায় পেয়েছেন আপনারা? যদি ওয়ান প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যেত তাহলে অ্যাশ স্যার এসেই প্রথমেই বলতো ওয়ান প্যাসিভকে আমি ক্লোজ করে দিলাম, এটা একটা নতুন কোম্পানি হতে যাচ্ছে, সেই কোম্পানিটা কি হবে আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো, ওয়ান প্যাসিভ টোটালি ক্লোজ। এই কথাটা বলছে? বলেনি। আপনারা কেউ দেখাতে পারবেন? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। দুঃখ লাগে, আজকে আমার কাছে কমপক্ষে 14 থেকে 15টা ফোন আসছে যে গতকাল কোনো এক মিটিংয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছিল যে এই বাংলার জমিনে এমন কোনো লোক নাই যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে 2টা মিনিট আমার সামনে কথা বলতে পারে, 2টা মিনিট কথা বলতে পারে। কেন ভাই? আমরা এখানে শিখতে এবং শেখাতে দুটাতেই আসছি। আমরা শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর মাধ্যমে আমরা এখান থেকে নলেজ নিতে আসছি, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার জন্য নয়, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার জন্য এখানে আসিনি, নিজেকে বড় করার জন্য আসিনি, কারণ শেখার শেষ নাই। এমন হতে পারে আমি একটা জিনিস হালকা জানি, আপনি একটু বেশি জানেন, তাই বলে যে ছোট করবেন তা তো নয়। কিভাবে এই দুঃসাহস দেখাই বাংলার জমিনে? তো আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি এমন কোনো বাংলার জমিনে এরকম কোন লিডার থেকে থাকে, সে আমার সামনে এই মিটিং এ আসুক আর আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাক। সারা জীবন আমি তার গোলামি করব। হাসনাইন ভাই বুঝতে পারছেন? অল অডিয়েন্স ক্লিয়ার? জি স্যার, অল ক্লিয়ার। অডিয়েন্স ক্লিয়ার? আমি কি বলতে চাচ্ছি, ওপেন Clear, চ্যালেঞ্জ sir. করতেছি, সারা জীবন তার গোলামি করতে আমার সামনে সে আসুক। আমি এতদিন চুপ রয়ে আছি, শুধু শুনে যাচ্ছি এই কমপ্লেইন গুলো, স্যার ওয়ান প্যাসিভ বন্ধ হয়ে গেছে। আজকে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে এখানে দেখাতে পারি, আজকে আমাকে কয়েকজন ব্যক্তি মেসেজ পাঠিয়েছে, স্যার ওয়ান প্যাসিভ তো ক্লোজ, আমি এখন আইডিটা আমি সেল দিতে চাচ্ছি, পেইড আইডি $143, আমি মেসেজ দেখাতে পারি। এবং সেটা আসছে আমার কাছ থেকে ভুরুঙ্গামারি থেকে, আপনারা জানবেন, অনেকেই চিনবেন। আমি বললাম কেন? বলছে স্যার ওয়ান প্যাসিভ ক্লোজ হয়ে গেছে, ওপেন চ্যালেঞ্জ করছে ওয়ান প্যাসিভ ক্লোজ। এবং বলছে কি বলছে শুনলে আপনারাও রেগে যাবেন, বলছে এই পপ আপটা আরো 3 মাস আগে অ্যাশ স্যারের দেওয়া উচিত ছিল, এই ঘোষণাটা অ্যাশ স্যারের আরো 3 মাস আগে নাকি দেওয়া উচিত ছিল। যেটা তারা 3 মাস আগে বলেছে সেইটা 3 মাস পরে পপ আপের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। তারা ওপেন চ্যালেঞ্জ করলো, ওয়ান প্যাসিভের নাম চেঞ্জ হয়ে গেছে। আরে ভাই আপনারা বোঝেন কিছু? আপনারা পপ আপ পড়তে জানেন? কিভাবে পপ আপ পড়তে হয়, বুঝতে হয়? শুধু গুগল ট্রান্সলেট করলেন আর কোমলমতি ফাউন্ডারদেরকে ভুলভাল তথ্য দিয়ে বুঝিয়ে খালাস হয়ে গেলেন? আসেন আসেন এইরকম কেউ, ওনাদেরকে বলে দিয়ে না আসে আমার সামনে এসে এই পপ আপটা বিশ্লেষণ করুক তো, কত বড় সাহস হয়েছে। এই যে একটু আগে আমাদের স্যার যে সুন্দর করে দিয়ে বুঝাই দিলেন, এত সুন্দর করে স্যার বুঝাই দিয়ে গেল, আমি কিছুটাও শুনছি, খুব সুন্দর করে স্যার একদম ডিটেলস বলে দিয়ে গেল। এই লোকটার সঙ্গে পারবে? এনার সঙ্গে পারবে? এটি কি কম জানে? কিন্তু কেন ভাই আপনারা পিছে লাগতেছেন কেন? আমাদের কোমলমতি ফাউন্ডাররা অনেকে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না, তাই আমাদের মতো একটু জানলেওয়ালা মানুষের শরণাপন্ন হয় এটা সঠিক তথ্যের জন্য। আজকে আমরা তাদেরকে ডিভাইডেড করে দিয়েছি, ওয়ান প্যাসিভ ক্লোজড। এই রেকর্ডিংটা অলরেডি অ্যাশের কাছে চলে গেছে যে ওয়ান প্যাসিভ ক্লোজড। কেন? আবুল হাসান ভাই খুব সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিলেন। আবুল হাসান ভাই আছেন, ওয়ান প্যাসিভ ক্লোজ হয়েছে আবুল হাসান ভাই? না না, এগুলো বাজে কথা। অনপ্যাসিভ ক্লোজ হবে কেন? অনপ্যাসিভ ক্লোজ হবে এই নিউজ কি কেউ দিয়েছে নাকি? এগুলো বাজে কথা। একটা ব্র্যান্ড, ওয়ান প্যাসিভ একটা ব্র্যান্ড, যেটা আমাদের স্বপ্ন, স্বপ্ন কখনো ক্লোজ হয়? আমি আবুল হোসেন স্যারের সঙ্গে একমত। এবং আরেকটু ক্লিয়ার করে দেই, এখানে জাহাজের কথাটা বলেছেন, মাঝখানের ঘটনা বলেছেন। অ্যাকচুয়ালি আজকে যদি সুসি ম্যাক্রের কথা বলেন, দেখেন উনি কিন্তু বলছে আমরা এখন পাল তুলেছি, নৌকা বাইসে আমরা যাব, আমরা নৌকা বাইস খেলতে যাব। অর্থাৎ আমরা নৌকা বাইস মানে কি, খুব দ্রুততম যে নৌকাটা সব থেকে বেশি
এবং অনেক মানুষ যেটাকে চালায়। দেখেন এখানে কোডিং ল্যাঙ্গুয়েজটা দেখেন কত সুন্দর। বলছে নৌকা বাইচ, মানে কি নৌকা বাইচ কি একজন করতে পারে? নো। অ্যাশ করতে পারবে একাই? পারবে না। তাহলে কে পারবে? আমরা এই যে ভাগ্যবান যে ফাউন্ডিং মেম্বাররা আছি, তারা সবাই ওই নৌকার মধ্যে থেকে একই সঙ্গে এগিয়ে যাব। তাহলে আমাদের নৌকাটা কত স্পিডে যাবে? এটাই বুঝাতে চেয়েছেন যে আসে না, ওই জন্য স্যার বলেছেন আমরা সবাই একসঙ্গে এখানে প্রবেশ করব, আমাদের এই বিজনেসটাকে সবাই একসঙ্গে শুরু করব। যার কারণে এলসি লিডাররা কিন্তু কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর এই কোডিং ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে মাথা থাকতে হয়, কিছু মাথায় কিছু থাকতে হয়। তো যাক, আমি ওদিকে আর না যাই। আমার খুব খারাপ লাগছে যে এরকম 15-16 জন আমাকে কল করে বলতেছে অন প্লিজ ক্লোজড, রেকর্ডিং পর্যন্ত আমাকে দিয়েছে ক্লোজড। 3 মাস আগে ক্লোজ করা উচিত ছিল। প্লিজ ভাই, এভাবে শেষ সময় বলে এই রেকর্ডিংটা চলে গিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না প্লিজ। পরে পাগল হয়ে রাস্তায় কাগজ কুড়াতে হবে। কারণ আপনারা জানেন না ওয়ান প্যাসিভ আসলে কি, কি হতে যাচ্ছে, কি হয়েছে ওয়ান প্যাসিভের ভিতরে আপনারা এখনো বুঝতে পারেননি। গতকালকে ক্রিস দুঃখ প্রকাশ করে বলেছিল যে আসলে অ্যাশ তোমাদের জন্য কি তৈরি করতেছে তোমরা এখনো কেউ বুঝতে পারো নাই, কেউ বুঝতে পারো না। এত মানে কি বলবো, যে মনটা খারাপ করে এত একটা কথা বললো যে এখনো আসলেই তো আমরা কেউ বুঝতে পারি নাই। কেন আমরা বলি যে ওয়ান প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে গেছে? ভাই প্লিজ, একটা নেগেটিভ। আজকে আমি সুচির সঙ্গে কথা বলেছি, বাধ্য হইলাম বলতে যে আমি কার সাথে কথা বলি। সুচি স্পষ্ট বলে দিয়েছে যে এখনো ছাঁটাই চলছে। আরো কয়েকজন এলসির সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এখনো ছাঁটাই চলছে। এই ছাঁটাই শেষ হবে না যতক্ষণ না ওইএস আসছে। আর তখনই বুঝতে পারবে যখন ওইএস এ ঢুকে দেখবে যে আমি কেন জানি ঢুকতে পারতেছি না। এইখানে দেখেন গত দিনের পপ আপটাতে দেখেন হায়াত ভাই গত দিনের পপ আপে একটা সুন্দর কথা বলেছিল সেকেন্ড লাইনে, একটু আমাকে বলবেন? এই মুহূর্তে পপআপটা আমার সামনে নেই, এই জন্য আমি একটু প্রস্তুত না। ওকে, ওখানে বলেছিল যে তুমি এটা দেখতে পাচ্ছ বা পড়তে পাচ্ছ, হ্যাঁ, জি। তার মানে তুমি আমার সাথে আছো, এই তো? আচ্ছা আচ্ছা, জি রাইট। হ্যাঁ, এই লাইনটা কি কেউ কি বুঝছেন? এই লাইনটা হচ্ছে যে যারা অলরেডি টার্মিনেটেড হয়ে গেছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছে, কিন্তু আসল না। আমাদের এখন আমরা যেটা ঢুকতেছি সেটা হচ্ছে আমাদের ডেমো। আমরা যে ওএসটাতে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের ডেমো। মেইন ওএস কিন্তু এখনো আসেনি। অলরেডি এখান থেকে সমস্ত ডাটা ট্রান্সফার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা অলরেডি যে মানে জানতে পারছেন আমাদের যে রেড রেফারেন্স স্যার বলেন, ক্রিস বলেন, মার্টি বলেন, যে সুন্দর কথাগুলো বলে দিছে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যে ওয়েবসাইট অলরেডি এ ক্লাস মাপের ওয়েবসাইট, ওয়েবসাইট আমাদের রেডি, ওয়েবসাইট টোটালি আমাদের রেডি হয়ে গেছে এবং সার্চ ইঞ্জিনও আমাদের কিন্তু রেডি, এবং এটা এআই সম্মিলিত সার্চ ইঞ্জিন, এটা রেডি। শুধুমাত্র অ্যাশ স্যার এই যে যারা এই ধরনের কিছু কথা বলতেছে ওয়ান প্যাসিভের প্রতি বিশ্বাস যাতে যাদের হালকা তারা হারায় যাচ্ছে, অ্যাশ স্যার তাদেরকে ছাঁটাই করতেছে। আজকেও গত রাতেও আমাকে জুলি বলেছে যে ছাঁটাই কিন্তু এখনো শেষ হয় নাই, ছাঁটাই চলছে। তাহলে কেন ভাই শেষ মুহূর্তে এসে আমরা এই ভুয়া তথ্যগুলো দিয়ে শেষ মুহূর্তে পাগল সাজবো? দয়া করে আপনারা ওই সমস্ত জায়গাকে পরিহার করেন যেখানে আপনাদের মধ্যে স্বপ্নকে ভেঙে ফেলার পায়তারা চলছে, নিজেকে খুব বেশি বড় মনে হচ্ছে, তাদের থেকে দূরে থাকেন। আমাদের এই বাংলার জমিনে আমি তো কমল সাধারণ মানুষ, আমার থেকে এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন এমন বড় বড় মানুষ যারা বিশ্লেষণ করতে ধরলে রাতের পর রাত শেষ হবে, কিন্তু ওনাদের কথা থামবে না। তাহলে কেন আমি কমল বলবো যে আমি বাংলার সেরা হয়ে গেছি? না, বড়তে বড় আছে দেশ ঘুরলে পাওয়া যায়, আমরা এটা সব সময় ভুলে গেছি। আগে আপনি কারো কাছে সম্মান পেতে চান, আগে সম্মান করেন। কাউকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না, এটা মাথায় রাখবেন। এটা অ্যাশ স্যার কিন্তু বলে দিচ্ছেন কোথায়, আমাদের পপ আপের শেষের লাইনে বলে দিচ্ছেন যে তোমাকে যদি কেউ অপমান করে তাহলে তুমি তাকে আঙ্গুল দেখিও না, তুমি কি করো, তুমি ওইখানে স্টিয়ারিংটা ধরো, ওই চাকাটাকে ধরো। মানে কি,
তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো। স্টিয়ারিং ধরানো মানে তোমার চাকা লক্ষ্য, তোমার লক্ষ্যটাকে তুমি ঠিক রাখো। তোমাকে কেউ আঙ্গুল দেখাইলো, তুমি তার সাথে ঝগড়া করিও না, তুমি তোমার লাইনে যাও। এর স্যার এই যে পপ আপটা বিশাল, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু বিশাল বিশাল আকার ধারণ করেছে। হয়তো আমরা ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, ডিপলি বুঝতে পারি না, কিন্তু পড়লে যে বুঝতে পারবো না তা তো নয়। কোথাও লেখা নাই যে অন প্যাসিভ টোটালি ক্লোজড হয়েছে। অন প্যাসিভ অন প্যাসিভের জায়গাতে আছে। যেমন আমরা একজন ফাউন্ডিং মেম্বার, কিন্তু আমরা প্রথমে এসেছি গো ফাউন্ডারে। এম আই রাইট হায়াত ভাই? গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার, ও ফাউন্ডার থেকে গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার, ও ফাউন্ডার থেকে ও ইএস। ক্লিয়ার? ও ফাউন্ডার থেকে ও ইএস। আমরা কি ওয়ান প্যাসিভ থেকে বের হয়ে গেছি, নাকি আমাদের ফাউন্ডারশিপ বাতিল হয়ে গেছে? ওয়ান প্যাসিভ হচ্ছে একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটা যেহেতু একটা ইকোসিস্টেম, আপনাদেরকে ক্লিয়ার করে দেই, ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম আসলে বাস্তুতন্ত্র। আমরা কিন্তু ওই যদি পুকুরের কথা বলি, তাহলে সেখানে কিন্তু 3টা লেয়ার থাকে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তো অত বিশাল বলবো না। এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুকুরের যেটা থাকে, সেটাকে বলা হয় বাস্তু সংস্থান। এক স্তরের প্রাণী আর এক স্তরের প্রাণীতে যায় না, এক ধরনের খাবার আর এক ধরনের খায় না, এটা করে না ওটা করে না, কিন্তু টোটালি মাছটা কিন্তু ওই পুকুরেই থাকে। সে কোন স্তরে থাকে দেখার দরকার নাই, কিন্তু সবাই বলে এটা একটা পুকুর, কেউ বলে না এটা পুকুরের প্রথম স্তরের মাছ। আপনি জাল দিয়ে মাছ যখন ধরবেন, তখন কি বুঝতে পারবেন যে এটা কোন স্তরের মাছ? বলবেন পুকুর থেকে মাছ ধরলাম। ওয়ান প্যাসিভটা সেম অ্যাজ পুকুর, ইকোসিস্টেমের একটা পুকুর। আর সেই পুকুরের স্তরগুলো হচ্ছে গো ফাউন্ডার, ও ফাউন্ডার, এরপর হচ্ছে ওইএস, এরপর এস স্যার আমাদেরকে যে ডিরেকশন দিয়ে যে জায়গাটাতে নিয়ে যাবেন, এটাও ওয়ান প্যাসিভের ভিতরে। হয়তো নাম দিতে পারে কিরকম, প্রথমটা গো ফাউন্ডার ছিল, তারপর একটা ও ফাউন্ডার, তারপর একটা ওইএস, এটার যে কোনো একটা নাম দিতে পারে। তার মানে এই নয় যে ওয়ান প্যাসিভটাকে ক্লোজ করে নতুন নামে একটা কোম্পানি নিয়ে আসবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। আমি কি বুঝাইতে পারছি? কমল স্যার, আমি আপনার সাথে একটু অ্যাড করবো 2 মিনিট, যদি আপনি অনুমতি ইয়েস দেন। ইয়েস ইয়েস প্লিজ। আচ্ছা, আমি আপনার সাথে একটু চমৎকার ভাবে অ্যাড করি, এবং আমার মনে হয় আমরা সবাই পানির মতো বুঝে ফেলবো বিষয়টা। বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমাদের যে কনসেপ্টটা ছিল আগে, আমাদের অনপ্যাসিভের যে স্তর ইকোসিস্টেম বলেন, সেই ইকোসিস্টেমের আগের কনসেপ্টটা ছিল আমরা এমএলএম অথবা আমরা এখানে টিম সিস্টেমে কাজ করব, যেটা নিয়ে আপত্তি ছিল। তো আপত্তির কারণে গত এপ্রিলের 10 তারিখে স্যার যে সরাসরি বক্তব্যটা দিচ্ছিলেন, আপনারা একটু মনে করার চেষ্টা করুন। সেখানে তিনি বলেছিলেন নো এমএলএম, নো টিম। অর্থাৎ এখানে আর এমএলএম থাকবে না, এখানে আর টিম থাকছে না। তার মানে কি এই যে এমএলএম টা থাকছে না, টিমটা থাকছে না, এখান থেকে যে আমাদের উত্তরণ অনপ্যাসিভ এর ভিতরেই আমাদের যে নতুন আরেকটা ইকোসিস্টেমের নতুন একটা লেয়ারে আমাদের গমন, সেই লেয়ারের গমনে গেলে আমাদের কোনো ব্লেজার, আমাদের কোনো টিম ওয়ার্ক থাকছে না, আমাদের কোনো এমএলএম সিস্টেম থাকছে না। প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারের আইডি যার যার স্বতন্ত্র, এবং এখানে আমাকে বসে বসে ইনকাম দেবে না, আমাকে এখানে সামথিং কিছু একটা কাজ করতে হবে। এই সামথিং কিছু একটা কাজ যে করতে হবে, এজন্যই বলেছে শুধু ওখানে তুমি আমি অ্যাশকে পাবে, আর তুমি অন্য কোনো কিছুকে পাবে না। নো ব্র্যান্ড, নো নেম, নো মানে নো নাথিং, নাথিং, নাথিং। ওখানে শুধু আমি অ্যাশকে দেখতে পাবে, এবং সেখানে তুমি নতুন নিয়ম, নতুন রুল, নতুন সিস্টেম, নতুন আইন কানুন দেখতে পাবে। অর্থাৎ আমাদের যে আগের মানে কনসেপ্টটা ছিল, আমরা বসে বসে ইনকাম পাবো, কিছুই করা লাগবে না। এখানে টিম ওয়ার্কের ভিত্তিতে আমরা ইনকাম পাবো, এটা এমএলএম সিস্টেম। এই জিনিসগুলো থেকে বাদ যেয়ে আমাদেরকে নতুন একটা কি ডিজিটাল মার্কেটিং বলেন, আমাদের অটোমেশনের মাধ্যমে বলেন, যেভাবে হোক আমাদেরকে বিজনেস ইজিলি করতে হবে। যেটা মার্টি বলতেছে যে এখানে রকেট সায়েন্স জানার বিষয় থাকবে না। তুমি সামান্য একটু নলেজ দিয়ে এখানে ইনকাম করতে পারবে। আমার মনে হয় আপনার সাথে ব্যাপারটা আমি মানে এড করতে পেরেছি। এটাই নিউ ডিরেকশন, এটাই নিউ ফেজ। তবে কি আসবে আমরা জানি না। আমাদের লাভলিসে আমাদের বস, আমাদের এড স্যারই ভালো জানেন কিভাবে সেটাকে তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ ভাই। এখানে অনেকে হয়তো যুক্তি দেখাতে পারে, আমি আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশনের কথা বললো, আচ্ছা ভাই বলেন তো, যখন আমরা ও ফাউন্ডার থেকে ওইএসে গেলাম, তখন কি রেজিস্ট্রেশন করিনি? হ্যাঁ ভাই,
আমরা এনডি সিগনেচার করেছি। আমরা নতুন ভাবে আবার আমাদের সবকিছু পপুলেট করেছি। আমার মনে আছে। ইয়েস, নাম, ইয়েস। ইমেইল, ঠিক আছে? তো আমরা অনেক কিছু পপুলেট এখানেও করেছি। হ্যাঁ, এখন অ্যাশ স্যার এখানে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কি, যে তোমরা নতুন যে ফেজটাতে যাবা, ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ, ঠিক আছে? ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ। তোমরা যে নতুন একটা ধাপে যাবা, সেই ধাপটাতে কি হবে, কোনো কিছুই দেখতে পারবে না শুধুমাত্র অ্যাশকে ছাড়া। আচ্ছা, অ্যাশকে, হু ইজ অ্যাশ? হ্যাঁ ভাই, বলেন এটা একটু। অ্যাশকে আমাদের লাভলি সিও, আমাদের আশরাফ ফারে স্যার, কার সিও, কোন কোম্পানির সিও? অন পেসিভে, তাহলে অ্যাশকে দেখা মানে কাকে দেখা? অন পেসিভকে দেখা। এটা তো ক্লিয়ার স্বাভাবিক। অডিয়েন্স? অডিয়েন্স ক্লিয়ার? একটু কথা বলবেন প্লিজ ভাই। ভাই ক্লিয়ার। কিন্তু আমরা এখানে ভুল তথ্য বয়ান করতেছি কি, অ্যাশ শুধু বলছে যে অ্যাশকে ছাড়া কিচ্ছু দেখতে পারবো না। আরে ভাই, আপনারা এত পাগল কেন? আসলেই তো প্রমাণ করে আপনারা পাগল। আপনারা বলতেছেন অ্যাশকে ছাড়া কিছু দেখতে পারবে না, তাহলে কেন বলতেছেন মার্কেটিং করা লাগবে? কেন বলতেছেন ও কানেক্ট সমৃদ্ধ 300 গুণ সম্পন্ন, বেশি ক্ষমতা সম্পন্ন আমাদের প্রোডাক্ট আসতেছে? আপনি তো অ্যাশকে দেখবেন, প্রোডাক্ট পেলেন কোথায়? আপনাদের, তাদের কাছে আমার প্রশ্ন, অডিয়েন্স, প্রশ্নটা ঠিক আছে? রাইট স্যার, রাইট। বুঝছি, এখনো মনে হয় অনেকের কাছে সন্দেহ আছে, সন্দেহটা ক্লিয়ার করে দিই। কোনো সন্দেহ নাই। তো টোটালি এখানে যে কথা সেটা হচ্ছে যে অ্যাশকে দেখতে পাবো, মানে অ্যাশ হচ্ছে আমাদের লাভলি সিইও, আমাদের বস। সেই বস আছেন আমাদের এই অনপ্যাসিভ এবং আমাদের সকলের স্বপ্নদ্রষ্টা। বস যেখানে থাকতেছেন, তার মানে বসের কোম্পানি সেখানে থাকতেছে। হয়তোবা আমরা সেটাকে নতুন রূপে আগের থেকে, যেমন একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বলছে যে আগে যে ও কানেক্ট ইউজ করেছি, সেই ও কানেক্টের থেকে 300 গুণ ক্ষমতা সম্পন্ন আসতেছে। কি আসবে? অডিও ভিডিও কনফারেন্সিং টুলস, দ্যাট মিনস ও কানেক্ট, সেটাকে আমরা দেখতে পাবো। আমাদের ট্র্যাকিং সিস্টেম রয়েছে ও ট্র্যাকার, সেটাকে আমরা দেখতে পাবো। আমরা আমাদের কি ওমেইল ছাড়া, ওমেইল আইডি ছাড়া কি আমরা ওই নতুন ফেজে রেজিস্ট্রেশন করতে পারবো? পারবো না, সেটা আমাদের লাগবে। তাহলে সবই তো লাগতেছে, লাগতেছে না কি বলেন? তাহলে কেন তারা না বুঝে, গভীরে না গিয়ে, এটা বুঝলাম তারা ভালো বুঝছে যে অ্যাশকে ছাড়া কিছু দেখতে পারবো না, তাহলে অ্যাশকে কি, অ্যাশকে ক্লিক করবো আর অ্যাশ কি টাকা বের করবে ওই এটিএম বুথের মতো? তাহলে কেন বলতেছে আমাদের প্রোডাক্ট এখানে পারচেস করতে হবে? আমরা অ্যাশ আমাদেরকে ভোলে নাই। দেখেন, আমরা এতটাই ভাগ্যবান যে এমন একজন সিইও আমরা পেয়েছি এই পৃথিবীতে, এরকম সিইও আর দ্বিতীয়টা আসবে না। কেমন পেয়েছি? আমরা যে 19 মাস ধরে অপেক্ষায় আছি, এবং 19 মাস আগে আমরা যে টোটালি আমাদের প্রোডাক্টটা পারচেস করেছি, অ্যাশের সঙ্গে যে আমরা আছি, সেই থেকে দেখেন আমাদের যে নতুন সিস্টেম আসতেছে। অ্যাশ স্যার বারবার বলেছে এটা কোনো এমএলএম নয়, এটা কোনো পঞ্জি স্কিম নয়। কিন্তু যারা আমাদের লিডাররা রয়েছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এই অনপ্যাসিভকে অনেক লাঞ্ছনা ব্যঞ্ছনা সহ্য করে, যেমন মনে করেন এস টি মাইনুল ভাই আছেন, অনেকেই আছেন, অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, যারা ছোট ছোট করে একটা করে টিম তৈরি করেছিলেন প্রথমে আমাদের অনপ্যাসিভের কথা শুনে, তারা যাতে কষ্ট না পায় সেজন্য অ্যাড স্যার বলেছেন কি, যে আমি আমার তরফ থেকে স্পেশাল কিছু সেখানে গিফট দিব, গিফট। এই জন্য অ্যাশ স্যার বলছেন যে ওখানে শুধু আমাকে দেখতে পাবো, মানে কি অ্যাশকে দেখতে পাবো, মানে অ্যাশের থিঙ্কিং, অ্যাশের প্রোডাক্ট, অ্যাশের কোম্পানি, সবকিছু দেখা, শুধুমাত্র ডিরেকশনটা আমাদের সেন্স। এই জন্যই বলা হচ্ছে দ্য নিউ ডিরেকশন কোম্পানি। দ্য নিউ ডিরেকশন কোম্পানি এজন্যই বলা হচ্ছে যে এই কোম্পানির, আমাদের কোম্পানি মানে কোনটা, অনপ্যাসিভের নতুন কিছু ডিরেকশন নিয়ে আসতেছে। সেই ডিরেকশন গুলো কি? ওই যে যেমন ও ফাউন্ডার থেকে গো ফাউন্ডার, গো ফাউন্ডার থেকে ওইএস, এই যে আমরা এদিকে আসছি, আর একটা ধাপে আমরা যাব, সেই ধাপটার নাম কি একমাত্র অ্যাশ জানে। কিন্তু সেখানে আমরা কি পাবো? সেখানে আমাদের টোটাল প্রোডাক্ট আমরা পাবো। যার কারণে আমাদের অনারেবল এলসি লিডাররা বলতেছেন তোমাকে এসইও শিখতে হবে, হয়তো বা তুমি আরো বেশি আর্নিং করতে গেলে তুমি মার্কেটিংটা শিখবা, তুমি অন্ততপক্ষে লিঙ্কটা কিভাবে শেয়ার করতে হয় সেটা শিখবা, তোমার যে একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটাকে কিভাবে বিল্ড করতে হয়, কালার চুজ এটা তো অটোমেটিক এআই করবে, কোন কালার দিবা সেটা তোমাকে ক্লিক করতে হবে, কি দিবা সেটা তোমাকে ক্লিক করতে হবে। এই যে এক্সট্রা, মানে এক্সেট্রা এক্সেট্রা যে কথাগুলো উনি বলে যাচ্ছেন,
কিসের উপর বলে যাচ্ছেন? আমাদের প্রোডাক্টের উপর তো। তো এই প্রোডাক্ট থাকবে, ক্যাশ থাকা মানে আমাদের সবকিছু থাকা। ওকে হায়াত ভাই, নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যাঁ, সেটাই তো। নেক্সট, ডিরেকশন। নতুন ডিরেকশনে অর্থাৎ কিছু নীতিমালা চেঞ্জ হয়েছে। এই নীতিমালা চেঞ্জ করে আমরা নতুন দিকে যাচ্ছি এবং আমাদেরকে বারবার একটা মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটা কি? সেই মেসেজটা আপনারা ফিরে যান এপ্রিলের 10 তারিখের আমাদের লাভলি সিও এড স্যারের মুখ নিঃসৃত সেই কথা, যে আমি ওই আমার মনে আছে এখন এপ্রিলের 10 তারিখে বলেছিলেন যে আমি যে আজকে তোমাদের সাথে বক্তব্য নিয়ে আসছি, আমি যে নিউ ফেজ শুরু করব, হ্যাঁ, সেখানে তোমরা পরবর্তী ধাপে আমাদের কাছ থেকে, অর্থাৎ হয় আমাদের লাভলি সিওর কাছ থেকে অথবা এলসি দের কাছ থেকে ধাপে ধাপে কতগুলো তুমি কি পাবে, লার্নিং পাবে, এডুকেশন পাবে, শিক্ষা পাবে। অর্থাৎ তোমার মন মানসিকতাকে টোটালি ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন অলরেডি সেটা সাকসেস হয়েছে, কামিয়াব হয়েছে। এবং বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের ফাউন্ডিং মেম্বার এই জায়গাটা লার্নেড হতে না পারবে, শিক্ষিত হতে না পারবে, ততদিন পর্যন্ত আমি নিউ ফেজে যাচ্ছি না। সেটা করতে করতে এপ্রিল, মে, জুন, আজকে জুলাই, আমার মনে হয় আমরা বারবার আমাদের রেড রেড ফান্ডের কাছ থেকে, আমাদের এলসি লিডার, তার কাছ থেকে কিন্তু আমরা বারবার অনেকগুলো আমরা সেশন পেয়েছি। সেই সেশনগুলো কিন্তু বারবারই তিনি এখনো কিন্তু তিনি আলোচনা করছেন কিভাবে পেইড অ্যাড করতে হয়, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হবে, কিভাবে এসইও করতে হবে। এগুলো তিনি এমনি করছেন না, তিনি আমাদের লাভলি সিও নির্দেশনায় কাজগুলো করছেন এবং আমাদেরকে কিন্তু শিক্ষিত করছেন, আমাদেরকে প্রশিক্ষিত করছেন, আমাদের ধ্যান ধারণাটাকে টোটালি নিউ ডিরেকশনে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটুকু কেন আমরা বুঝতে পারতেছি না? আমরা কেন আবেগে কথা বলতেছি? এবং এখানে তো জিনিসটা ইজি হবে, কঠিন হবে না। এবং এই মার্টি কি বলেছেন, আমরা আসলে আমাদের উচিত কিন্তু এখন অথেন্টিক কথাবার্তা বলা, আমাদের উচিত কিন্তু এখন টেকনিক্যাল কথাবার্তাগুলো বেশি বলা। এই যে ওবিসি স্কুল ট্রেনিং, এরকম কিছু ওয়েবিনার বা সেশনের আয়োজন করা। মার্টি কি বলেছিলেন? মার্টি এখন দেখবেন মার্টি কিন্তু প্রতিদিন এআই নিয়ে কিছু ব্রেকিং নিউজ দিচ্ছেন, যে এআই নিয়ে পৃথিবীতে কি হচ্ছে। এই ব্রেকিং নিউজ কেন দিচ্ছেন তিনি? এবং মার্টি কিন্তু অন পেসিভ নেশনে যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো হলো এরকম, যে সারা পৃথিবীতে আমি মার্টি বলতেছি, আমার 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 জীবদ্দশায়, আমার ব্যক্তিগত জীবনে আমি অনলাইন জগতে এসে যে ফ্রাস্ট্রেশনের শিকার হয়েছি, হতাশার শিকার হয়েছি, যে ওখানে এসইও করলে এই টাকা পাওয়া যাবে, ওখানে ডিজিটাল মার্কেটিং করলে এই টাকা পাওয়া যাবে, মানে ডলার পাওয়া যাবে। ব্যক্তিগত জীবনে আমি দেখেছি মার্টি, আসলে 90% মানুষ কিন্তু এই অনলাইন জগতে ব্যর্থ হচ্ছে। মূল কথাটা ফিরে আসেন, অনলাইন জগৎ থেকে যারা ইনকাম করতে চান বা ইনকাম করতে চান, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের সাথে ব্যক্তিগত আলাপে দেখেছি এই জীবনটা কিন্তু কঠিন। অতি সহজেই কিন্তু বিদেশিদের বা বায়ারদেরকে অ্যাট্রাক্ট করে সহজেই কিন্তু ইনকাম করা যায় না। এসইও করে সহজেই কিন্তু কাস্টমারকে আনা যায় না, বাগে আনা যায় না। যে কথাটা মার্টি বলেছেন, যে আপনারা দেখবেন 90% মানুষ অনলাইন জগতে বিফল হয়, ব্যর্থ হয়, তারা সেখানে সফল হচ্ছে না। এই জায়গাটাতে আমাদের লাভলি সিও এমন কিছু পলিসি নিয়ে আসতেছেন, এমন কিছু সিস্টেম নিয়ে আসতেছেন, যেখানে 90% মানুষ পৃথিবীতে সবাই ইজিলি সফল হয়ে যাবে এআই অটোমেশনের মাধ্যমে। এবং আমাদের কোম্পানি পৃথিবীতে প্রথম এআই, মানে যেটাকে বলা হয়, এবং ইথিক্যাল হার্ট উইথ হার্ট এআই এর কিন্তু নব সূচনা করতে যাচ্ছেন, এবং যে বিজনেস পৃথিবীতে এখনো কেউ দেখেনি। অতএব যেহেতু আমরা পৃথিবীতে এই বিজনেস কেউ দেখিনি, সেটা নিয়ে তারা আমরা অগ্রিম কিছু বলতে পারছি না। তবে এতটুকু বুঝতে পারতেছি, সবাই উচ্ছ্বসিত, সবাই কিন্তু একটা পর্যায়ে, যে যেমন মাইকেলিস বলতেছিল গত পরশু দিনের ঘটনা, মাইকেলিস বলতেছিল অন পেসিভ নেশনে, যে তোমরা কিন্তু মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডমে তোমরা কিন্তু ভেসে যাবে। তোমাদের এরকম হবে, যেমন ধরো তুমি ইজি চেয়ারে শুয়ে আছো, তুমি কল্পনা করতেছো এখন যদি আমি সিঙ্গাপুর যেতে পারতাম, এখন যদি আমি, কথার কথা, এটা সিঙ্গাপুর বলেননি, আমি বলতেছি, যে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে তোমার ফ্যামিলির সাথে ঘুরতে যাবে, তোমার টাকার কোনো অভাব নেই, খাবারের কোনো অভাব নেই, তুমি যে কোনো বিল দিতে পারতেছো, তোমার কোনো ব্যাংক ঋণ নেই, তোমার গাড়ি বাড়ি সব আছে। হ্যাঁ, এই কল্পনাটা তোমার বাস্তব হয়ে যাবে অন পেসিভে যখন তুমি প্রবেশ করবে। তবে তবে শুনে রাখো ফাউন্ডিং মেম্বাররা, এটা ওভারনাইট হবে না, এটা এক রাতেই হবে না। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম দেখা যাবে যে একটা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি 6 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের ব্যবধানে যে তোমার মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম দুটোটাই তোমাকে পিছনে তাড়া করবে, তোমার কোনো কিছুর অভাব হবে না। তবে তার জন্য তোমাকে শিখতে হবে, এবং তোমাকে সময় দিতে হবে, এবং তোমাকে জিনিসটা ইজিলি এনজয় করতে হবে। তুমি নিশ্চিত থাকো 90% মানুষ যেখানে ব্যর্থ হয়, এই কোম্পানিতে এসে 90% মানুষই একদম অ্যাজ লাইক ওয়াটার সফল হবে। আমি সাথে একটু যোগ করলাম, কমল ভাই আপনার সাথে। হায়াত ভাই, নেক্সট কোশ্চেন প্লিজ, কি জানতে চাচ্ছেন?
নেক্সট কোশ্চেন বলতে যেটা আমাদের এখন আলোচিত বিষয় ছিল, আপনি সেটার একটা সুন্দর উত্তর দিয়ে দিলেন যে আমাদের যে পপ আপটা বা আমাদের যে ওনিউজ থ্রি যে বিশ্লেষণ, আমি আমাদের আবুল হায়াত কি আবুল হোসেন স্যারের বক্তব্যটা আমি শুনতে পাইনি। নিশ্চয়ই তিনি পপ আপ নিয়ে চমৎকার আলোচনা করেছেন বলে বিশ্বাস করি। এবং আপনার কাছ থেকে ইকোসিস্টেম এবং কুকুরের সাথে তুলনা করে যে জিনিসটা এবং নিউ ফেজ যেটা আমরা বুঝতে পারলাম, ও ফাউন্ডার গো ফাউন্ডার ওইএস, এবং সেখান থেকে নতুন ডিরেকশনে আমরা বুঝতে পারলাম। তো মোদ্দা কথা হলো, দেখুন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আমরা বাংলাদেশের মানুষগুলো ভাই ভাই, আমরা দলাদলি না করি, আমরা কোনো ধরনের কাদা ছোড়াছড়ি না করি, সঠিক কথাটা আমরা তুলে ধরি, আমরা আত্ম অহমিকাকে পরিহার করি, আমরা অতি অহংকারী না হই, আমরা সাধারণ। আমারও যেমন শিখানোর আছে, তেমনি আমার শিখারও আছে। আমি যে সব জানি এটা মিথ্যা কথা। এটা যে বলবে সে সর্বাংশে মিথ্যা কথা বল। পৃথিবীর কোনো মানুষই সবকিছু জানে না, কোথাও না কোথাও সে কিন্তু একটা জায়গাতে অজ্ঞ। অতএব আমরা এটাকে পরিহার করে আসুন, আমরা ভাই ভাই হয়ে যাই, আমরা দ্বন্দ্ব দ্বিধা সব ভুলে যাই, সঠিক তথ্য সাধারণ ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি সবাই এখানে শেয়ার করি এবং কেয়ার করি। এই কথাটা আপনার ভালো লেগেছে, আমিও আপনার সাথে একমত। এখন যে বিষয়টা আপনার কাছ থেকে যেটা জানার ছিল সেটা আমরা অলরেডি জেনে গিয়েছি, এবং আশা করি আমরা নতুন অধ্যায়ে ইনশাল্লাহ হয়তোবা, জানি না সেটা কবে, তবে মনে হয় যেন এলসিদের কাছ থেকে যেভাবে আমরা পাচ্ছি, যেমন মাইক এলিস বলতেছে তুই প্রস্তুত তো, তুমি রেডি তো, আবার সুসি বলতেছিল নৌকা বাইস, অর্থাৎ এভরিথিং মিলিয়ে মনে হচ্ছে আমরা একটা টান টান উত্তেজনার মধ্যে আছি। বিল মাস্ট বলতেছিলেন আর ইউ রেডি, আর ইউ রেডি। হ্যাঁ, এখন এই যে বারবার বলে আর ইউ রেডি, আর ইউ রেডি, এখানে আমার একটা প্রশ্ন, যে আর ইউ রেডি কথাটা বারবার বলছে, আসলে আর ইউ রেডিটা কি একটু বলবেন? সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আর ইউ রেডি বলতে এখানে অ্যাশ স্যার কিন্তু যে কথাগুলো আমাদের বলেছেন, যে পপ আপ দিয়েছেন, টোটালি রেডি বলা হচ্ছে যে আমাদের মন মানসিকতা, অ্যাশ স্যারের যে মন মানসিকতা নিয়ে এই কোম্পানির আবির্ভাব ঘটেছে, সেই মন মানসিকতার আমরা আছি কিনা। কেমন যে অ্যাশ স্যার এই মন মানসিকতার লোকগুলোকে নিয়ে কিন্তু ওনার নতুন যে একটা পথ চলা সেটা উনি শুরু করতে যাচ্ছেন। ইতিপূর্বেই উনি কিন্তু বলেছেন যে এই অনপ্যাসিভ আমাদের কি ক্ষতিটা আমার কাছের মানুষগুলো করে গেছে। উনি দুঃখ প্রকাশ করেছেন, আপনারা হয়তো দেখেছেন, অনেকেই কিন্তু মনে নাই। উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা যখন 2023 সেপ্টেম্বরে যখন আমরা ও কানেক্টের পেইড ভার্সনটা নিয়ে আসি, তখনও কিন্তু অ্যাশ স্যার বলেছিল যে অ্যাকচুয়ালি এটা এখনো মার্কেটে আসার মতো নয়। আমি যেটা বুঝতে পারতেছি, কিন্তু ওনাকে অনেক কিছু ধামাচাপা বুঝাই দিয়ে সেটাকে নিয়ে আসা হয়েছে, এটা আমরা অনেকেই জানি। তো এই যে আমাদের কিন্তু তখন থেকে ইনকাম শুরু হওয়ার কথা। অ্যাশ স্যার সবসময় চিন্তা করেন আমাদের এই সমস্ত ফাউন্ডিং মেম্বারদের, যেহেতু উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এমন এক প্রযুক্তি নিয়ে আসবো যে প্রযুক্তির মাধ্যমে টোটাল পুরো ইন্টারনেট সিস্টেমটাকে চেঞ্জ করে দিবে। অ্যাডমিন প্যানেলে প্লিজ একটু দেখবেন যে কে আনমিউট হচ্ছে। তো টোটালি অ্যাশ স্যার কিন্তু এখানে আমাদেরকে নিয়ে সবসময় চিন্তা করতেছেন, যেহেতু উনি কথা দিয়েছেন যে আমাদের টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, আমাদের টোটাল 97% পিপলের যে একটা টার্গেট, যে তারা কেউ না খেয়ে থাকবে না, একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, একে অপরকে শ্রদ্ধা করবে, একে অপরের বিপদে এগিয়ে আসবে। এই রকম মন মানসিকতা নিয়ে আমরা কি রেডি আছি? এই রকম মন মানসিকতা আমরা কি তৈরি করতেছি? একটু আগে হায়াত ভাই আপনিই বলছিলেন যে অ্যাশ স্যার আমাদেরকে যেটা বলেছেন যে আমরা কি ওয়েল প্রিপেয়ার্ড আছি, আমরা আসলে কি ওই মন মানসিকতা যে কাউকে হেল্প করতে হবে, আমাকে ওবলেসের মাধ্যমে হেল্প করতে হবে, আমি পাশের বাড়ির মানুষটাকে হেল্প করব, আমি প্রত্যেকটা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, যেভাবে অ্যাশ স্যার আমাদের মতো গরিবদের পাশে দাঁড়িয়েছেন, এইভাবে কি আমরা প্রিপেয়ার্ড হচ্ছি, নাকি আমরা অন্য কাউকে ওই বিভিন্ন এমএলএম কোম্পানিতে সংযুক্ত করে তাদেরকে সর্বশান্ত করতেছি এবং বলতেছি যে ওয়ান প্যাসিভ দাঁড়িতে আসবে, ওয়ান প্যাসিভ ক্লোজ হয়ে গেছে। এই যে হেজিটেশনে যারা ফেলতেছে, মুখে এক অন্তরে আর এক, হ্যাঁ, মুখে মুখে বলে আমি ওয়ান প্যাসিভের একজন সৈনিক, আর অন্তরে সে মির্জাফরের মতো কাজ করতেছে, এর স্যার তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে এবং আমাদের সাবধান করে দিচ্ছে, তুমি কি রেডি, মানে তুমি কি এর স্যারের সেই নীতিতে অটল আছো? যদি অটল থেকে থাকো তাহলে তোমার জন্য নেক্সট ফেজ তোমাকে আলিঙ্গন করার জন্য রেডি হয়ে গেছে।
আর তুমি যদি এস স্যারের এই পলিসিকে ভায়োলেট করো, এস স্যারের বিরুদ্ধে যাও, মুখে এক অন্তরে আর এক, তাহলে তুমি কিন্তু নেক্সট ফেজে যাওয়ার জন্য এলিজিবল নও। অর্থাৎ এস স্যার অলরেডি তাদেরকে ছাঁটাই করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ ভাই, ক্লিয়ার? এজন্যই বলতেছে যে আপনারা কি রেডি? আমি সাথে আরেকটু অ্যাড করি। আর ইউ রেডি? আমার আপনার কথার সাথে আরেকটু সম্পূরক আছে। সম্পূরকটা আমি বারবারই কিন্তু বলছি। প্রথমত হলো, তুমি যখন এখান থেকে ভালো একটা আর্নিং পাবে, এক কথায়, হ্যাঁ? একটা সহজ বাংলায় বললাম, তুমি যখন ভালো একটা আর্নিং এখান থেকে পাবে, তখন তুমি ১ম এ তোমার নিজেকে তৈরি করো। তোমার ব্যক্তি জীবনের যত ঋণ আছে, তোমার যত দেনা পাওনা আছে, ওটাকে পরিশোধ করো। তোমার ফ্যামিলির যতগুলো নিড আছে সেটাকে তুমি পূরণ করো। তোমার ফ্যামিলির নিডের পরে তুমি তোমার আশেপাশের তোমার আত্মীয়স্বজন, তোমার প্রতিবেশীর প্রয়োজনকে পূরণ করো। আস্তে, আস্তে কমিউনিটি, সেখান থেকে দেশ, দেশ থেকে বিশ্ব। অর্থাৎ তুমি কাজে ছড়িয়ে পড়ো। অর্থাৎ তুমি আমাদের এড স্যারের যে গোল, সেই গোলের তুমি একটি অংশ। হুম? তুমি এড স্যারের গোলের একটি অংশ। অর্থাৎ এই মানসিকতাকে তুমি গ্রহণ করো। এই মানসিকতাকে গ্রহণ না করে তুমি যদি নিজে চিন্তা করো আমি একটা সিনেমা হল বানাবো, আমি নিজে একটি কি করব, ভোগবিলাসের জন্য আমি আমার লাক্সারি লাইফ লিড করার জন্য সবকিছু করব। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। অর্থাৎ সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিকতাকে পরিহার করে তোমাকে এখানে এক কথায় হিউম্যানিটেরিয়ান হতে হবে। এই যে তোমার মানসিকতা, এটাকে তোমাকে ১ম এই গ্রহণ করতে হবে। পাশাপাশি স্যার আর ইউ রেডি মানে এটাও বোধহয় বোঝাচ্ছেন, যেটা আমি বুঝতে পারি, যে তুমি যখন নিউ ফেস পাবে, তখন ওই যে ক্রিসকে বলতেছিল, "ক্রিস তুমি তোমার ব্যক্তিগত কাজ সেটা" সেটা কিন্তু ক্রিসের মুখের বক্তব্য আমরা সবাই শুনেছি। ক্রিস এখন আপনারা জানেন যে লাইভে আসছে, ওয়েবিনারে আসছেন না। তিনি কিন্তু ব্যক্তিগত হয়তোবা কোথাও, কোথাও নিজস্ব লাইভ করেন। অ্যাশ কি বলেছিলেন? লাভলি সিউ আমাদের লাভলি সিউ আমাদের বস, আমাদের অ্যাশ স্যার বলেছিলেন, "হে ক্রিস তুমি তোমার ব্যক্তিগত সমস্ত কর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আসো। কারণ যখন তুমি নিউ ফেজ পাবে তখন কিন্তু ওটাকে সামাল দেওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।" এবং ফাউন্ডিং মেম্বারদেরকে বলে দিয়েছে ক্রিস স্যার যে যার, যার ব্যক্তিগত কাজ সেরে নাও। কারণ ওটা যখন আসবে তুমি কিন্তু দিক বিদিক তোমাকে ওখানে, অর্থাৎ তোমাকে ওখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এখন এখানে বিষয়টা দাঁড়াচ্ছে। তাহলে আমাকে অনেকেই প্রশ্ন করবেন, এই বললেন অ্যাজ লাইক ওয়াটার, রকেট সায়েন্স নয়। তাহলে আবার এই ভয় কেন? আসলে এখানে ব্যাপারটা হলো টাইম। এখানে আমাদেরকে প্রথমত আমাদেরকে এখানে টাইম দিতে হবে। এবং সেই টাইমগুলো ইজিলি আমরা ওখানে প্রয়োগ করতে পারবো। আমাদের ওখানে কঠিন কোনো বিষয় হবে না। প্রথম আমাদেরকে সেখানে টাইম দিতে হবে। সেখানে আমাদের কিছু প্রযুক্তিগত কাজ এআই এর মাধ্যমে করতে হবে। বিধায় বলা হচ্ছে, "আর ইউ রেডি? আর ইউ রেডি?" এইটাই মনে হয় মূলত আপনার সাথে আমি একটু সম্পর্ক করে দিলাম। আমার মনে হয় এই মেন্টালিটি আমাদেরকে এখন থেকে গ্রো করতে হবে। আমাদেরকে অ্যা এম চমৎকারভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি। আজকে একটা কোনো এক এলসি থেকে আমি কিন্তু একটা বিশেষ মেসেজ পেয়েছি। সেই মেসেজটা হলো গতকালকে রাত্রেই মনে হয় পেয়েছি। কমল ভাই এটাও একটু আপনি বলবেন। দরকার আছে এটা। এটা খুবই প্রয়োজন। যে কেওয়াইসি ইজ অনলি ফর ইউ। অর্থাৎ কেওয়াইসি যে শুধুমাত্র একজন ব্যক্তির, এটা ম্যাস কোনো প্রোগ্রাম নয়। এটার অর্থ কি? অর্থাৎ কেওয়াইসিটা একান্তই মানে জাস্ট তোমার পার্সোনাল। এটা কোনো ম্যাস প্রোগ্রাম নয়। এই কেওয়াইসি নিয়ে কিন্তু একটা কথা আসছে গতকালকে রাতে। আমরা অনেকেই বোধহয় দেখতে পেয়েছি মেসেজটা কোনো এক এলসি থেকে এসেছে। একটু বলেন প্লিজ কেওয়াইসি নিয়ে যে এটা কেন এককেন্দ্রিক? কোনো ব্যক্তিকেন্দ্রিক ছাড়া এটা কোনো সামষ্টিক কেন্দ্রিক নয়। কেন এটা? তার কারণটা হচ্ছে কেওয়াইসি মিন্স নো ইওর কাস্টমার। আমরা কিন্তু অন প্যাসিভের ফার্স্ট কাস্টমার এবং ফাউন্ডিং মেম্বার। শুধু আমরা না, এই অন প্যাসিভে যারা কাস্টমার হিসেবে আসবে, যারা পেইড কাস্টমার, যারা জেনারেল ইউজার, যারাই আসুক না কেন, এখানে তাকে আগে সবার আগে তার কেওয়াইসিটা করতে হবে। একজন মানুষ তার ইন্ডিভিজুয়াল, সে তার এই কেওয়াইসি মাস্ট বি তাকে করতে হবে। তার আইডেন্টিটি তাকে ভেরিফাই করতে হবে। ইয়েস, আমি এই ব্যক্তি। দ্যাট মিন্স ধরেন আমার লেখা আছে হুমায়ুন কবির, আমাকে প্রমাণ করতে হবে যে আমি হুমায়ুন কবির। এখন এটা কিভাবে প্রমাণ হবে দেখেন, আমি যখন প্রথম এই অন প্যাসিভের ফাউন্ডারশিপ নেই, তখন কিন্তু আমার আইডি কার্ড অনুযায়ী আমার নাম দেয়া লাগছে। ঠিক আছে হায়াত ভাই? আমরা এই যে প্রথম নামটা দিয়েছি, এই নামে আমাদের কিন্তু একটা ওই প্রোফাইলে সবার শেষে নিচে একটা দেখবেন আইডি নাম্বার দেয়া আছে। ঠিক আছে? এবং ইনভয়েসে আমরা যখন পে করি তখনও কিন্তু
যখন আমরা বিশেষ করে মেইন যেটা সেটা হচ্ছে আমরা যখন ওখানে পারচেস করলাম, আরো ক্লিয়ার করে দিই, যখন পারচেস করলাম তখন কিন্তু ওইখানে আমি যে পেমেন্টটা করেছি কোন ব্যাংক থেকে করেছি, ক্রিপ্টোতে করেছি না কোথায় করেছি, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার মেইলে এবং আমি যে মেইলটা দিয়েছি সেই মেইলে কিন্তু আমার কাছে আমার নাম অনুযায়ী চলে আসছে, কংগ্রেচুলেশন হুমায়ুন কবির, ইউর সাবস্ক্রিপশন ফি অলরেডি রিসিভ, এরকম অনেক কিছু আমাদের আসছে। মানে কি, সেখানেও প্রমাণ হলো আমি হুমায়ুন কবির, আমি কোম্পানিতে প্রথম থেকে আছি, এবং যখন কোম্পানি রানিং হয়েছে, আমি যখন প্রোডাক্ট পারচেস করেছি সেই ব্যক্তিটাও আমি, এবং আমি আমার ফোনে যে চালাচ্ছি, আইপি অ্যাড্রেস ডাজন্ট ম্যাটার, আমার ফোন চেঞ্জ হতেই পারে। তো আমি যেই ব্যক্তি চালাচ্ছি, আমরা যখন ওইএসে প্রথম ঢুকি তখন কিন্তু আমরা দেখতে পাইছিলাম সেখানে একটা রোবট ছিল। আমি যতবার সেখানে লগ ইন করেছি সে ততবার আমাকে স্ক্যাম করেছে, আমি যতবার ও কানেক্টে মিটিং করেছি ততবারই সে আমাকে স্ক্যান করেছে। আমার সমস্ত ডাটা কিন্তু এস স্যারের কাছে, অর্থাৎ আমাদের টেক টিমের কাছে জমা আছে। তো এই সবগুলো কাজ একজন ব্যক্তি এই হুমায়ুন কবির করতেছে, প্রোডাক্ট পারচেস করছে। এখন যদি এরকম হয় যে নাজমুল হায়াত আমার সাথে বিট্রে করে আমার জিমেইল পাসওয়ার্ড সবকিছু নিয়ে সে নতুনভাবে সেটাকে কেওয়াইসি করতে চাচ্ছে, যখন কেওয়াইসিটা করবে সে তার ফেস সাবমিট করবে, তখন অটোমেটিক এই যে আমাদের আগে থেকেই যে আমাদের স্ক্যান করছে সেটাতে গিয়ে সেখানে ম্যাচিং করবে না, সেখানে গিয়ে সেটা ম্যাচিং করবে না। আপনি প্রোডাক্ট পারচেস করছেন, আপনার আইডি নাম্বার আছে, এমনও হতে পারে যদি এরকম কারো ধরা পড়ে তাহলে ওখানে লেখা থাকতে পারে আপনার আইডি নাম্বার দেন। এজন্য কিছুদিন আগে কিন্তু এলসিটা বলছিল আপনার জিমেল, আপনার ওমেল আইডি, আপনার নাম, তারপর হচ্ছে আপনার আইডি নাম্বারটা, অর্থাৎ যেটা প্রোফাইলে সবার নিচে থাকে, প্রোফাইলে ঢুকে দেখবেন সবার নিচে একটা আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বার এবং আপনার ইনভয়েস, এই কয়েকটা আপনার সংরক্ষণে রাখতে হবে, এই কয়েকটা আপনার সংরক্ষণে রাখতে হবে। যদি বাই দা বাই কোনো কারণে কারো আইডি কেউ এরকম করতে যায়, সেটা যদি আমাদের এআই ট্র্যাক করে ফেলে, ঠিক আছে, যদি ধরে ফেলে, তাহলে ওই আইডিটা কিন্তু পেন্ডিং থাকবে কেওয়াইসি। দ্যাট মিনস এই নাজমুল হায়াত, এই হুমায়ুন কবির যে প্রথম থেকে চালাচ্ছে, সে সবকিছুই দিয়েছে, তার আইডি টার্মিনেট হয় নাই, কিন্তু হঠাৎ করে তার নাম পরিবর্তন হবে কেন, এরও কারণ দর্শানো হবে, এরও ওইখানে কিন্তু একটা সিস্টেম থাকবে। এই জন্য বলা হচ্ছে যে ওই ব্যক্তিটাই শুধুমাত্র ওই কেওয়াইসিটা করতে পারবে যে প্রোডাক্ট পারচেস করেছে। আমরা অনেকেই আছি প্রোডাক্ট পারচেস করার পরেও টোটালি কিন্তু আমরা কি করেছি যে 15-20 দিন 1 মাস আগেও কিন্তু অনেকেই এরকম আইডি বিক্রি করে দিয়েছে যখন শুনেছে যে অনপ্যাসিভ ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, অনেকেই কিন্তু আইডি সেল দিয়ে দিছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়বে তারা সমস্যায়, এটা মাথায় রাখবেন। এর জন্য ওই একটা কোডিং ল্যাঙ্গুয়েজে বলে দিছে আপনি যদি নাজমুল হায়াত ওই ব্যক্তি হন তাহলে আপনার কেওয়াইসিটা অটোমেটিক অলরেডি নিয়ে নিছে, জাস্ট আপনি এখন আপনার ফেস শো করবেন, দেখবেন কেওয়াইসি দ্রুত হয়ে যাবে। আবার যদি কেউ এইরকম ঘাপলা করে থাকে তাহলে দেখবেন তার কেওয়াইসি পেন্ডিং এ থাকবে। ওকে, হ্যাঁ ভাই, ক্লিয়ার? এটা একটা জাস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একজন ব্যক্তি একটা কেওয়াইসি করতে হবে, নট দুইটা। আচ্ছা, এখানে কেওয়াইসির যে বিষয়টা আপনি স্পষ্ট করলেন, এখানে আমার মনে হয় আরেকটা বিষয় আছে। এখানে অনেকগুলো ধাপ থাকবে, উপধাপ থাকবে। তারপরও বলি যে একজন ব্যক্তির কেওয়াইসি কিন্তু আরেকজন এসে হেল্প করে মনে হয় করে দিতে পারবে না। অর্থাৎ এআই ওই ফেজটা কি, অর্থাৎ যিনি কেওয়াইসি করবেন তাকেই মনে হয় এই জিনিসটা নিজে থেকেই হ্যান্ডেল করতে হবে। এই ব্যাপারটা কি এরকম নয়? তা তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনি যখনই ঢুকবেন তখন ওইখানে আমাদের কিন্তু ওই রোবটটা থাকবে, রোবটটা কিন্তু থাকবে। যখন রেজিস্ট্রেশন করলেন, করার পরে যখনই এনডিএ সিগনেচার করবেন, করার পরে দেখবেন যে ওখানে রোবটটা থাকবে। আপনি কেওয়াইসিতে যাবেন তখন অটোমেটিক আপনার ক্যামেরা অন হয়ে যাবে। এখন ধরেন আমি আপনাকে শিখাই দিচ্ছি, দেওয়ার পরে আমি ওই ওটা না বুঝে ক্লিক করলাম, কিন্তু ক্যামেরা চলে এসে আমাকে নিয়ে নিল। আমি ওকে দেখাই দিচ্ছি এইভাবে ফেসটা দিতে হবে, ডানে তাকাও, বাঁয়ে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, চোখ একটু মাথা নিচু করো, এই যে এই কথাটা আমি দেখাই দিচ্ছি, অটোমেটিক কিন্তু ওখানে কেওয়াইসি নিয়ে পেন্ডিং এ চলে যাবে। অর্থাৎ আপনার আইডি আপনাকেই করতে হবে। তবে আমার এই কথাটা 100% ধরে নেবেন না, কারণ আমাদের অনারেবল সিও স্যার সবকিছু জানেন, উনি কিন্তু একটা সিস্টেম করে দিবেন এবং জানাই দিবেন যে কিভাবে কেওয়াইসি করতে হবে, তার একটা সিস্টেম বা শর্ট ভিডিও আসবে, ঠিক আছে। আমরা তাড়াহুড়ো করব না, আমরা জাস্ট
অপেক্ষা করি কবে এস স্যার আমাদের আসেন। হয়তো এস স্যার খুব শীঘ্রই আমাদের সামনে আসবেন। উনি কিছু আমাদের সঙ্গে তথ্য ইনশাল্লাহ শেয়ার করবেন। তবে আশা করি ইনশাল্লাহ সামনের মাসে অর্থাৎ খুব কাছাকাছি সময়ে আমাদের এলসি লিডারদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি, ওনাদের যে ডিরেকশন, তাতে মনে হচ্ছে না যে এটা আর 3 মাস 4 মাস 6 মাস লাগবে। কারণ আমি ক্লিয়ারলি হুমায়ুন কবির কারণ স্যার, আমি আমি একটু জিজ্ঞাসা ছিল হুমায়ুন কবির স্যারের কাছে। প্লিজ কথা বলার পরে আপনি প্রশ্ন করিয়েন, কথা বলার মাঝখানে প্রশ্ন করলে যে সবকিছু এলোমেলো হয়ে যায়। ডোন্ট মাইন্ড। তো এইখানে হ্যাঁ ভাই কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেলাম। কেওয়াইসি যে বলতেছিলেন যে নিশ্চয়ই আমাদের পরবর্তী ONEWS 4-5 যে আসবে না কেন, আমরা আশা করি সেখানে আমরা দিক নির্দেশনা অর্থাৎ আমাদের নির্দেশনামূলক বক্তব্যগুলো ওখানে আমরা বা ভিডিও বা যাই হোক অডিও আমরা পেয়ে যাব। অর্থাৎ যার যত জিজ্ঞাসা কিভাবে কেওয়াইসি করব, বা আমি যদি ফ্যামিলির প্রধান হই, সেখানে আমার যদি ফ্যামিলি মেম্বাররা নাবালক হয়, কিংবা ধরেন আমার এমন আছে স্পাউস, হাজবেন্ড অর ওয়াইফ, যে কোনো একজন হয়তো বা এটা চালাতে সক্ষম নয় বা তার সময় নেই, সেক্ষেত্রে এটা কি লিঙ্কড করা যাবে কিনা? আমার মনে হয় এভরিথিং এ আমরা আমাদের ওই আমাদের ONEWS পেয়ে যাব নির্দেশনা, আমার মনে হয় অবশ্যই, যা এটা বিশ্বাস। অবশ্যই কারণ এস স্যার তো এটা স্পষ্ট বলে দিয়েছে। এস স্যার, হায়াত ভাই একটু অ্যাড করি, এস স্যার বলে দিছে যে এখানে যে পপ আপ গুলো আসবে, এই পপ আপ গুলো অর্থাৎ ও নিউজ আমাদের যেগুলো আসবে এগুলো হবে আমাদের জন্য ডিরেকশন। ঠিক আছে, একের পর এক ডিরেকশন আসবে। এটা এখন তো আমাদের ঘটনাটা বললো যে জাহাজ আমাদের কিন্তু খুব তীরের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, ওই আপডেট যে আমরা ওটা পড়েছি এখানে অনেক গভীরতা আছে, যে টোটাল আপডেটটা ওখানে যে বোঝানো হয়েছে এবং ওখানে বলা আছে যে আমরা তীরের কাছাকাছি চলে আসছি, তীরের কাছাকাছি, এবং তার মাঝে আমরা অনেক কিছু করেছি। অনেক সময় দেখা গেছে যে আমরা এই প্রযুক্তিগত কারণে আমরা আমাদের অনপ্যাসিভটাকে স্থগিত করেছিলাম। মানে কি, আপনি আমাদের জাহাজের সাথে কেন বলা হয়েছে যে আমরা একটা সমুদ্রে পাড়ি দিচ্ছি, অর্থাৎ আমরা অনেকেই বলেছি জানি অনপ্যাসিভ একটা সমুদ্র, সেই সমুদ্রে আমরা পাড়ি দিয়েছি আমাদের ওই জাহাজটা নিয়ে। এখন এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে আমাদের সামনে চলে আসছে বড় বড় ঢেউ, কখনো কুয়াশা, কখনো বা ঝড়। আমরা কিন্তু অলরেডি সেটা পেয়েছি, যেমন এসএসসি পেয়েছি, আমাদের গাদ্দাররা আমাদের টাকা মেরে দিয়েছে সেটা পেয়েছি। আমাদের প্রোডাক্টের যে ফিচারগুলো ছিল সেগুলো অন্য কোম্পানির কাছে তারা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এগুলোকে আমি তুলনা করলাম আমাদের ওই ঝড়, বড় বড় ঢেউ, অথবা কুয়াশা, ঘন কুয়াশা। যার কারণে যখন দেখি যে একটা জাহাজের মধ্যে, যখন সাগরে চলে একটা জাহাজ, তখন যদি কোনো বড় ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হয়, বা দেখা যায় যে ওখানে ধরেন ঝড় আসতেছে, তা বড় বড় ঢেউ আসতেছে, তাকে ওভারটেক করে এই ঢেউয়ের প্রতিকূলে যাওয়াটা সো টাফ হয়ে যায়, তখন কি করে জাহাজের নাবিকেরা সেই সময় জাহাজের ইঞ্জিনটাকে বন্ধ রাখে, স্থগিত করে দেয়, এবং এই ঢেউয়ের উপর নির্ভর করে শক্তভাবে স্টিয়ারিংটা ধরে থাকে। এই যে স্টিয়ারিংটা ধরে থাকে শক্ত করে, কিন্তু ইঞ্জিনটা বন্ধ করে, সেই ঘটনা এর স্যার কিন্তু ওখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। যে শেষে বলেছেন যে এই চাকাটাকে শক্ত করে ধরা হয়েছে। এই যে চাকাটাকে শক্ত করে ধরা হয়েছে মানে কি, এই যে বিপদগুলো গেল সেখানে ওই জাহাজের ইঞ্জিনটাকে বন্ধ করে রাখছে, মানে স্থগিত করে রাখছে। কিন্তু তাই বলে লক্ষ্যটাকে কি করছে, ঠিক রেখে একদম শক্তভাবে এই চাকাটাকে ধরেছে। এবং ধরতে ধরতে যখন এই বিপদগুলো আমাদের কেটে গেল, তখন এখন দেখেন ঝড় আসলে সেখানে পানিটা কিন্তু পরিষ্কার হয় না, স্বচ্ছ হয় না। কুয়াশা হইলে পানিটা পরিষ্কার হয় না। যখন ধরেন যে বড় বড় ঢেউ আসে তখনও পানিটা পরিষ্কার হয় না। পরিষ্কার পানি তখনও দেখা যায় যখন আমরা কিনারে আসি। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যে আমরা পরিষ্কার পানির কাছে এসেছি, মানে পরিষ্কার পানিতে এখন আছি, মানে কিনারে আছি, কিনারে আমাদের দেখা যাচ্ছে, অর্থাৎ উইদিন ভেরি শর্ট টাইম। তার মানে কি, যে কিনারে আসলে তো আর আপনার 6 মাস লাগার কথা না, কিনারে আসলে তো আপনার 4 মাস লাগার কথা না, 3 মাস লাগার কথা না। কিনারে আসলেই তো জাহাজ অটোমেটিক তীরে ভিড়ে যায়। তার মানে কি, এই জন্য এলসিরা বলতেছে যে কোনো মুহূর্তে, এনি টাইম এনি মোমেন্ট, খুব অল্প সময়ের মধ্যে তারা খুব উত্তেজিত। এই হচ্ছে আমাদের ONEWS 3-র মেইন যে ভিতরের কথা, কেন বন্ধ রাখছিল প্রযুক্তিকে আমি ব্যবহার করলাম ওই কি দিয়ে, আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন আমার উদাহরণটা। ওকে, দুইটা কারণ কন ভাই, বলেছেন।
হোয়াটসঅ্যাপ ফলো করা। বলেছেন। হ্যাঁ, ২ টা কারণ বলেছেন। প্রযুক্তিগত কারণ এবং কৌশলগত কারণ। ধন্যবাদ। আচ্ছা, এখন আপনার কাছে কমল ভাই আমার আরেকটা প্রশ্ন। এই যে আমরা মানি ফ্রিডম এর কথা বলছি, হ্যাঁ? এবং টাইম ফ্রিডম এর কথা বলছি। এক্ষেত্রে একটা দিক নির্দেশনামূলক কথা বলুন যে আমরা আমাদের অর্থ যেটা আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ পাক আমাদের রিজিকে লিখবেন, হ্যাঁ? কারণ আমাদের এর স্যার তো বলছেন যে, "সৃষ্টিকর্তা আমাকে যেভাবে পরিচালনা করেন আমি সেভাবেই যাচ্ছি।" তো সেই রিজিকের যে আমাদের যে বরাদ্দটা, এটা আমরা আসলে কোন খাতে ব্যবহার করতে পারি? আমরা যদি এরকম চিন্তা ভাবনা করে থাকি যে, আমি আমার এই প্রাপ্ত অর্থটাকে আমি আ খারাপ কাজে ব্যবহার করব। আ ব্যক্তিগত আ মানে কুক্ষিগত বিভিন্ন কারণে আমি ব্যবহার করব। সেক্ষেত্রে ধরুন আম আ আ ধরুন মিস্টার ক। তো মিস্টার ক অ অনেকগুলো ধরেন অনেক টাকার মালিক হলো বা অনেক ডলারের মালিক হলো। এখন সে আপনারা জানেন যে অর্থের ২ টা দিক আছে। আমরা সবাই জানি। আমরা প্রায় বলে থাকি অর্থ অনর্থের মূল। এটাও যেমন সত্যি কথা আবার এটাও সত্যি অর্থ না থাকলেও কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। অর্থ থাকাও যেমন জরুরি, অর্থ আ অর্থকে সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু জরুরি। অর্থ না থাকাটা আসলে যেমন ক্ষতিকারক, অর্থ বেশি থাকাটাও সেটাও কিন্তু অনর্থক ক্ষতিকারক। তো আমরা জানি যে মানি হ্যাজ উইংস টাকার পাখা আছে এবং টাকা টাকা থাকলে কিন্তু এটা সত্য কথা সাইকোলজিক্যাল দিক অনেকের কিন্তু মানি আ ম সাইকোলজি গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে আমরা ট্রিলিয়ন যে প্রত্যাশা করছি আমাদের মার্কেট ভ্যালু আমাদের যে প্রোডাক্ট এবং আমরা ইনশাআল্লাহ আগামীতে বিশ্বকে আমরা রাজ করব আমাদের এআই এর মাধ্যমে এবং সুপার এআই এর মাধ্যমে। এবং সেটা আমাদের লাভলি সিইও এরশাদ বলেছিলেন সম্ভবত আমরা এই পৃথিবীর সবচেয়ে বড় এআই কোম্পানির ক্ষেত্রে লার্জেস্ট এআই কোম্পানি এবং তার এটা মুখের ঘোষণা যে প্রবাবলি উই আর দ্য লার্জেস্ট এআই আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড এবং আমরা সুপার এআই যুক্ত। তার মানে আমাদের ইনকামটা আলহামদুলিল্লাহ সেরকমই হবে। সেক্ষেত্রে যদি কেউ চিন্তা করে, বদ চিন্তা করে, খারাপ চিন্তা করে, টাকার তো গরম ২ টা দিক আছে আমরা বললামই। এক্ষেত্রে আমাদের কোম্পানি কিভাবে এটাকে সামাল দিবে বলে আপনি মনে করেন? কারণ সবাই তো স্বচ্ছ মনের নয়, অস্বচ্ছ মনের অনেকেই আছেন। হুম? এটা তো বুঝতেই পারতেছেন আপনারা। তো এক্ষেত্রে আপনার কাছে আমার জানার বিষয় হলো যদি কেউ অস্বচ্ছ চিন্তা ভাবনা করে, অসৎ চিন্তা ভাবনা করে, আমাদের কোম্পানি সেটা কিভাবে সামাল দেবে? কি প্রযুক্তিগত বিষয় আছে আমাদের? যদি একটু বলতেন। ইয়েস, থ্যাংক ইউ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দারুণ একটা কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে আমরা কিন্তু সকলে ট্র্যাকিং এর আওতায় আছি। এটা আমরা বিশ্বাস করি আর না করি। আমরা যখন নেক্সট যে ফেজটা আসতেছে আমরা যেখানে যাবো স্যার আমাদেরকে যেখানে নিয়ে যাবেন সেটা এমন একটা প্রযুক্তি যেটা হচ্ছে সুপার এআই প্রযুক্তি। এই প্রযুক্তিতে যখনই আমরা রেজিস্ট্রেশন করব, আমরা যখন নতুন এনডিএ সাইন করব, করার পরে আমরা যখন সেখানে কেওয়াইসি কমপ্লিট করব, আমাদের বিলিং অ্যাড্রেস সহ সমস্ত ডাটা যখন আমরা দিব, আপনারা জানেন সাধারণ একটা উদাহরণ দেই যে এখন কিন্তু গুগলে আপনি চাইলে আপনার বাড়ির লোকেশনটা নিজে কিন্তু দেখতে পারবেন, সেট আপ করতে পারবেন। এম আই রাইট হায়াত ভাই? Yes. হ্যাঁ। তো এইখানে দেখেন আমরা যে সুপার এআই নিয়ে আসতেছি, এই সুপার এআই নিয়ে আসতেছি বলে ভুল হবে। অলরেডি আমরা সেই প্রযুক্তি ব্যবহার করতেছি কর্পোরেট লেভেলে। কি রকম আপনাদের একটা উদাহরণ দেই। গত 5ই আগস্ট আমাদের বাংলাদেশে একটা গন্ডগোল হয়েছিল। আপনারা সকলেই জানেন আগস্টে খুব গন্ডগোল চলছিল। সেই সময় কোনো এক ব্যক্তি, আমাদের টেক টিমের কোনো এক ব্যক্তি এই ঝামেলার যেখানে শুরু ঠিক সেইখানে যাত্রাবাড়ি ব্রিজের ওইখানে উনি সেই সময় একটা কাজে বিশেষ কাজে অবস্থান করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে ওনার ফোনে একটা মেইল চলে আসে এবং সেই মেইলটা এরকম ছিল যে এই জায়গাতে একটা প্রবলেম হবে, আপনি প্লিজ দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। এই যে আমাদের প্রযুক্তি, আপনি কোথায় আছেন সেটা আপনাকে ট্র্যাক করছে এবং আপনার এখানে যে ম্যানেজমেন্টের আপনি একজন সেই রকম ব্যক্তি কর্পোরেট লেভেলে যারা রয়েছেন তারাই আপাতত ইউজ করতেছেন। তো এইখানে তখন কি হলো, উনি কিন্তু সেই মেইলটা পড়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেছে। আবার দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে আবার গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এটা কে করলো? এআই। আপনারা জানেন ইতিপূর্বে দেখেছেন যে এই যে ফিলিস্তিনের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধটা হলো,
হঠাৎ করে ড্রোনের মধ্যে এআই তারা যুক্ত করে দিল কি যে লোকগুলো কোথার দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, তাদেরকে ট্র্যাক করে তাদের স্পেসিফিক ভাবে তাদের উপর বোমা বিস্ফোরণ করা হলো। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এআই প্রযুক্তি। তার থেকে বেটার, বেস্ট যেটাই বলেন, আমাদের কিন্তু এখন সেই টেকনোলজি আছে। এই টেকনোলজি আপনি অনেক টাকার মালিক হয়েছেন, সেই টাকাটা আপনি কোন খাতে ব্যয় করলেন? ধরেন আপনারা তো সবসময় ব্যাংকে ট্রানজেকশন করবেন। এখন এই ব্যাংকে আপনি ট্রানজেকশন করলেন, কোন ব্যাংকে ট্রানজেকশন করলেন, কত ট্রানজেকশন করলেন, সব ডাটা থাকবে। শুধু তাই নয়, ধরেন আপনি একটা মাদ্রাসায় কিছু দান করবেন। মাদ্রাসায় দান করতে গেলে আপনি সবার আগে চাবেন কি যে মাদ্রাসার কমিটির যে একটা সবার নাম নিয়ে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিছু ডলার ট্রানজেকশন করে দিবেন। এই বাচ্চাদের যারা ভালোভাবে খেতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা যাতে হাফেজ হতে পারে কোরআনের, এই চিন্তা করবেন। বা কোনো চ্যারিটিতে আপনি দান করবেন, তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্টে দিবেন। আপনি যখনই ওই চ্যারিটির একটা সংস্থার কাছে আপনি তার অ্যাকাউন্টে যখন এই ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে একটা গ্রিন সিগন্যাল আসবে যে ইয়েস আপনি হিউম্যানিটির কাজ করতেছেন। অটোমেটিক অফিসে আপনার এই ডাটাটা চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এখানে এই কাজটা ভুলেও করেন, আমার তো টাকা অনেক হয়েছে, ওয়ান প্যাসিভে দীর্ঘ 7 বছর অপেক্ষা করলাম, তো এই আজকে তো ওয়ান প্যাসিভ রানিং হইলো, মিলিয়নস অফ ডলার পাইলাম, আর থাউজেন্ডস অফ ডলার পাইলাম, আর চল আজকে খুশির দিন একটু মৌজ করে আসি। কোথায় গেলাম? কোনো নিষিদ্ধ পল্লীতে। ওখান থেকে বের হওয়ার আগেই দেখবেন আপনার আইডি টার্মিনেটেড, কারণ আপনি লোকেশনের মধ্যে আছেন। অর্থাৎ আপনি অনৈতিক কাজ করতে গেছেন, আপনি সেখানে অনৈতিক কাজ করতে গেছেন, মানে আপনার আইডি অটোমেটিক সেখানে, আপনি অন প্যাসিভের রুলসকে ভায়োলেট করেছেন, আপনি অটোমেটিক ওখান থেকে আউট। তারপর ধরেন আপনি কোনো বারে গেছেন। এখন বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে বারগুলো কিন্তু একদম সমস্ত কিছু গুগলের আওতায় থাকে, তেমনি পুরোটাই কিন্তু আমাদের যে নতুন একদম লেটেস্ট প্রযুক্তি নিয়ে আমাদের যে সার্চ ইঞ্জিন আসতেছে, অটোমেটিক আপনাকে ট্র্যাকিং করে রাখবে আপনি কোন বারে গেলেন। দেখাই দিল যে আপনি এই বারে গেছেন, কতক্ষণ সময় কাটিয়েছেন, সব কিছু কিন্তু আপনার ওখানে থেকে যাবে। বার থেকে বের হয়ে দেখবেন যে আপনার আইডি অলরেডি রেড হয়ে গেছে। তো এই প্রযুক্তি যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে অনপ্যাসিভকে বিশ্বাস করার কোনো দরকার নেই। তো আমরা আসলে আমরা যে এখানে মেইন থিমটা নিয়ে এসেছি, আমরা কাজ করব হিউম্যানিটির জন্য, মানবতার জন্য, এবং আমরা সবাই এখানে সৎ, সবাই এখানে আমরা লিগ্যাল পারসন, আমাদের বিজনেসটা লিগ্যাল, আমাদের সব কিছু পিওর, আমরা মানুষরাও পিওর। আমরা কেওয়াইসি করে ঢুকতেছি, নিজের কেওয়াইসি করে নিজের ফেস দিয়ে ঢুকতেছি, এটাও আমি পিওর, আমি ব্যক্তি হিসাবে পিওর। তাহলে আমার দ্বারা কি কোনো অনৈতিক কাজ হতে পারে? কোম্পানি কিন্তু, আপনি সব ডাটা কোম্পানির কাছে স্বীকার করে ঢুকে গেলেন, কিন্তু কোম্পানি আপনাকে ট্র্যাক করে দেখতেছে আপনি সব অনৈতিক কাজ করতেছেন। দ্যাট মিন্স আপনি আর ফাউন্ডার নেই। ওকে হ্যাঁ ভাই, আমি সংক্ষেপে বুঝে দিলাম, রাত অনেক হয়েছে। ওকে। রাত অনেক হলো, আমাদের 12টা সুইচি করে। যদিও আপনার আজকে টার্গেট ছিল 1টা পর্যন্ত মেবি, তো মনে হয় না আমাদের বেশিক্ষণ থাকা লাগবে, কারণ আমরা আজকে মোটামুটি এই রাউন্ড টেবিল সেশনে আমরা মোটামুটি অনেক কিছুই, বিশেষ করে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম। তো আজকে আপনার কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমার আজকে সেশন, আমি আমার প্রশ্নোত্তর পর্ব শেষ করব। সেটা হলো, এই যে মার্টিডি গার্মো প্রতিদিন এআই নিয়ে ব্রেকিং নিউজ দিচ্ছেন, হুম, অলরেডি গুগল থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, যেমন গতকালকের ব্রেকিং নিউজ ছিল গুগল সম্ভবত এআই এর উপরে সম্ভবত $75 বিলিয়ন সে বাজেট করে ফেলেছে। তো ইদানিং আমরা তো কবে থেকেই বলতেছি আমরা এআই এআই কোম্পানি, আমরা এআই কোম্পানি, এবং আমরা আমাদের এড স্যার বলছিলেন যে প্রবাবলি উই আর দ্য লার্জেস্ট এআই আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি আবার বলছি, প্রবাবলি, সম্ভবত উই আর দ্য লার্জেস্ট এআই আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখুন কমল ভাই, একটা জিনিস, আমরা কিন্তু এআই এর যে প্রাথমিক ধারণাটা, এটা কিন্তু অনপেসিভ আসার আগে হালকা হালকা ছিল, কিন্তু অনপেসিভ যতই তীরে আসতেছে, যতই কাছে আসতেছে, ততই কেন যেন একটা ইন্টারনাল সংযোগ দেখতে পাচ্ছি। অন্য অন্য জায়ান্টেক গুলো কিন্তু এখন এআই এর উপরে খুব জোর দিচ্ছে।
আপনি কি কোনো এর সাথে কোনো আসলে কম্বিনেশন বা মিল খুঁজে পাচ্ছেন? বা এটার ভেতরে কোনো কি কাকতালীয় কিছু বিষয় আছে বিষয়টা নিয়ে? কেন এত এআই নিয়ে এখন অন্যান্য কোম্পানিগুলো এত শোরগোল করতেছে? তাহলে কি এখানে আমাদের OnePassive কি কোনো ভূমিকা আছে বলে আপনি মনে করেন বিষয়টা? এখানে অ্যাকচুয়ালি যাই হোক, সরি টু সে দ্যাট, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, হয়তো বা নেট চলে যেতে পারে, ওয়াইফাই। হ্যাঁ, আপাতত চলতেছে। তো যাই হোক, খুব সুন্দর একটা কথা বলেছেন। দেখেন, আগে কিন্তু ফেসবুক কাউকে ইনকাম দিত না। যখনই অনপ্যাসিভ বলেছে, কি বলেছে, যে অনপ্যাসিভ বলেছে যে আমাদের এখানে যেই আসবে, কাস্টমার হয়ে আসলেও তার ইনকামের অনেক অপরচুনিটি থাকবে, ও নেটেও ঢুকে এখানে অনেক ইনকাম করতে পারবে। এই যে আমাদের সিস্টেমটা, আমাদের বিশ্বাসঘাতকেরা যে বিশ্বাসঘাতকতা করেছে, তখনও কিন্তু ওই কোম্পানিগুলো বুঝতে পারেনি যে আসলে এটা সম্ভব, এটা হবে, এরকম বুঝতে পারেনি। কিন্তু যখন অনপ্যাসিভ সেই ঢেউ, সেই প্রতিকূল পরিবেশ থেকে যখন একদম আল্লাহর অশেষ মেহেরবানিতে কাটিয়ে উঠে এখন যখন মার্কেটে পদার্পণ করার সময় হচ্ছে, তখন ওদের ধারণাটা ভুল হয়ে গেছে যে না, ভেবেছিলাম এটা তো সম্ভব নয়, কিন্তু এটা তো হচ্ছে। আর বর্তমান হচ্ছে এআই প্রযুক্তির যুগ। এআই প্রযুক্তি, দিন দিন প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, দিন দিন নতুন নতুন প্রযুক্তি আসতেছে। সেখানে অনপ্যাসিভ বলতেছে যে সুপার এআই নিয়ে আসতেছি। কি এমন প্রযুক্তি যে অনপ্যাসিভ এত শক্তিশালী এবং স্ট্রং ভাবে বলতেছে যে আমরা আসতেছি পুরো ইন্টারনেটটাকে শেক করতে, পুরো সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিতে আসতেছি। তাহলে এটা কি? এটা নিয়ে কিন্তু সমস্ত বিশ্বের যারা জায়ান্ট কোম্পানি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কোম্পানিগুলো কিন্তু চিন্তায় পড়ে গেছে অনপ্যাসিভ অ্যাকচুয়ালি কি নিয়ে আসতেছে। আবার দেখেন, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে চ্যাট জিপিটি যা ইনকাম করত, হঠাৎ করে চায়না থেকে ডিপসিক চলে আসলো। আসার পরে এক রাতেই $600 বিলিয়ন মার্কেটে ক্রাশ করে ফেললো। $600 বিলিয়ন, জাস্ট একটা প্রোডাক্ট। সে প্রোডাক্টেরও অনেক কিছু লিমিটেশন আছে, ডাটা সে আগে তার কাছে এই 25-এর ডাটাগুলো নেই, ঠিক আছে? তো এই যে আমরা যে প্রযুক্তি নিয়ে আসতেছি, সেই প্রযুক্তি আপনার 10 সেকেন্ড আগে ঘটনাটা কি ঘটলো সেটাও অটোমেটিক ক্যাপচার করে নেবে। তো এই যে তারা প্রথমে ভেবেছিল যে এটা মনে হয় সম্ভব নয়, কিন্তু সম্ভব করছে অনপ্যাসিভ। অনপ্যাসিভের এমন কিছু প্রোডাক্ট আছে, এবং অনপ্যাসিভ কেন এত বলতেছে 14 লক্ষ মানুষকে ইনকাম দেওয়া চারটেখানি কথা নয়, ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া চারটেখানি কথা নয়, যেটা বিশ্বের কোনো কোম্পানি সাহস পায়নি যে প্রযুক্তির মাধ্যমে আমি 14 লক্ষ বেশি মানে আমার কাস্টমার বলেন বা ফাউন্ডিং মেম্বারকে ফিনান্সিয়াল ফ্রিডম দিব, এরকম দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। তো অনপ্যাসিভ কিসের শক্তির বলে দুঃসাহস দেখালো? আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট বলেন, এই যে খুব সুন্দর কথা বলছেন। গতদিন বিল মাস্ট কিন্তু বলেছিল যে চিকিৎসা ক্ষেত্রে খুব বেশি জোর দিয়েছেন। তাহলে ভাবুন তো, এই চিকিৎসা ক্ষেত্রে এআই প্রযুক্তি সিঙ্গাপুর বলেন বা মালয়েশিয়া বলেন অথবা অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, কি কাজ, চায়না বলেন, কি কি কাজগুলো তারা করতেছে চিকিৎসা ক্ষেত্রে। কিন্তু আমাদের যেটা আসতেছে এটা তার থেকে বেটার, এবং বিশ্ববাসী এই প্রথম দেখবে আমরা চিকিৎসা ক্ষেত্রে কি আমরা অবদান রাখতে যাচ্ছি, বিশ্ববাসী প্রথম দেখবে। সেই অনুপাতে উদাহরণ দিয়ে বলি, 2020 সালের শুরুর দিকে টপ ওয়ার্ল্ড ক্লাস 100 ডক্টরকে নিয়ে স্যার সর্বপ্রথম এই চিকিৎসা ক্ষেত্রে কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সঠিক চিকিৎসা এবং স্বল্প খরচে তাদের যে একটা সঠিক ট্রিটমেন্ট করা যায় সেইটা নিয়ে এই টপ 100 ডক্টর, যেখানে ডক্টর কিয়ানো শাহ, ডক্টর বিল উইলিয়ামস, ঠিক আছে, এই এনারা ছিল। এই টপ 100 ডক্টরকে নিয়ে স্যার বসে কিন্তু সেই প্ল্যানটা করেছিলেন 2020-তে। আজকে 2025-এ এসে বিল মাস্ট বলতেছে যে আমাদের সব থেকে বেশি যেটা টার্গেট সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে মানুষকে সুরক্ষা রাখার। তাহলে বুঝতে পারছেন অনপ্যাসিভ কোথায় গেছে, কিভাবে এই কথাটা বলতে পারে? সেই 2020-এর কথা। হ্যাঁ, আর এই 2025-এ এসে বিল মাস্ট এটা বলতেছে যে আমরা চিকিৎসা খাতটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং যে প্রযুক্তি আনতে যাচ্ছি সেটা বিশ্বে প্রথম, পৃথিবী এর আগে দেখেনি।
তাহলে চিন্তা করেন এক একটা ফাউন্ডিং মেম্বারের অবস্থানটা কোথায়, কোথায় যাচ্ছি আমরা। আর আমরা সেখানে আছি কে কার পিছনে বাস দিতে পারবো সেটা নিয়ে। আরে ভাই, প্রযুক্তিটা নিয়ে চিন্তা করেন, একটু জানেন, একটু বোঝেন, সকলের ভিতরে একটু সহানুভূতি নিয়ে আসেন, সকলেই আমরা মিল করে সকলেই শিখি। আলোচনা করলে কারোটা সঠিক কারোটা একটু ভুল বের হবে। আমরা পজিটিভটাকে গ্রহণ করি, নেগেটিভটাকে শুধরাই নেই। কিন্তু আমরা সেখানে না করে নিজেকে বলতেছি আমি খুব বেশি জানি, আমি খুব বেশি জানি। কিন্তু তাদের কাছে আমার সব থেকে কষ্ট লাগে যখন এই কথাগুলো আমার ফাউন্ডিং মেম্বাররা আমাকে কল করে বলে, আমি মিটিংয়ে ঢুকি না, কল করে বলে যে স্যার এটা শুনলাম, আপনি তো বললেন একটা, এখানে হচ্ছে আর একটা, এইটা কেন হচ্ছে স্যার। এই যে কনফিউশনটা তৈরি হচ্ছে, দয়া করে হাত পা ধরে বলি, এই কনফিউশন তৈরি করে আমাদের এই কোমলমতি ফাউন্ডার যারা, এখানে অনেক ফাউন্ডার আছে যারা মৎস্যজীবী, অর্থাৎ ওই গ্রাম্য ভাষায় যেটাকে বলে মাছ বিক্রেতা, মুরগি বিক্রেতা, দোকানদার, অনেক আছে যারা অত প্রযুক্তি বোঝে না, কিছু বোঝে না, আপনারা আমার মতো লোককে বিশ্বাস করে এই এখানে এসেছে। তারা কিন্তু একটা নেগেটিভ শুনলে অনেকটা প্রবলেমে পড়ে যায়। কারণ আমরা যেমন পরিবারে ওয়ান প্যাসিভে 5 বছর থেকে 6 বছর থেকে 7 বছর থেকে বারবার বলতেছি ওয়ান প্যাসিভ আসবে আসবে, প্রযুক্তি আসতে সময় লাগবে, সকলের কাছে লাঞ্ছিত, লাঞ্ছনা ব্যঞ্ছনা নিয়ে যে সমালোচনায় পড়ে যে আছি, আমরা ট্যাকেল দিতে পারতেছি কারণ আমরা বুঝি প্রযুক্তিটা কি। কিন্তু যারা বোঝে না, তারা পরিবার থেকে বিতাড়িত, তারা মনে করেন যে না পায় কারো কাছে প্রপার ইনফরমেশন, এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়লে লোকটার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে দায়ভার কে নিবে। তাই আমরা কারো ক্ষতি না করি, আমরা সহজ ভাষায় তাদেরকে বুঝাই দেই যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। আমরা অনেকেই বলতেছি, অ্যাকচুয়ালি আমরা সকলে বলতেছি প্রথমেই আপনারা মিলিয়নস অফ ডলার পাবেন, আপনারা 1 লাখ ডলার পাবেন। কেন বলি ভাই, 1 লাখ ডলার 14 লক্ষ মানুষের কাছে ভাগ করে দেন তো, তাহলে কত ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে হয়। কিন্তু আপনারা কি জানেন আমাদের ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি, কোম্পানির কত পার্সেন্টের শেয়ার আমরা, সেটা জানি না। তাহলে কেন আমরা এই বয়ান করতেছি? স্যার তো আগেই নিষেধ করে দিচ্ছে, কত পাবা টাকা। এখানে অন প্যাসিভ মানি মেকার মেশিন নয়, অন প্যাসিভ হচ্ছে কি প্রযুক্তি তৈরির একটা মেশিন। তাহলে কেন আমরা সেখানে টাকার কথা বলতেছি? এই কথাগুলো আমরা না বলি। আসুন, আমি এই মিটিং এ এখন অব্দি পর্যন্ত 180 জন ব্যক্তি রয়েছেন, সকলের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিতে চাই, আমরা কেউ কারোর সাথে শত্রুতা না করি। অ্যাশ স্যারের সঙ্গে কাঁধে কাঁধ রেখে একই সৈনিক হয়ে, আমরা মির্জাফর না হয়ে অ্যাশ স্যারের সৈনিক হয়ে একে অপরকে বন্ধু ভাই যেটাই বলেন না কোনো ভেবে আমরা তথ্য আদান প্রদান করি, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর মাধ্যমে একে অপরকে অন্তরে গেঁথে নেই, প্রযুক্তিটাকে বুঝি, আমরা সঠিক প্রপার ইনফরমেশন শেয়ার করি। আমরা এই বাংলাদেশ তথা পৃথিবীটাকে চেঞ্জ করার যে একটা অদম্য ইচ্ছা স্যার নিয়েছেন, আমরা তার সৈনিক হয়ে সেই ইচ্ছা পোষণ করে বাংলাদেশটাকে যেন আগামীতে সবাই, এই 95,000 ব্যক্তি, যদি 95,318 জন ব্যক্তি এখন অব্দি পর্যন্ত আছি, কিন্তু জানি না কতজন টার্মিনেট হয়ে গেছে, যতজনই আছি ধরে নিলাম আল্লাহ যেন কাউকে টার্মিনেট না করায়, ভুল মানুষের হতেই পারে, স্বাভাবিক, স্যার সেদিকটাও বিবেচনা করতেছেন। তো আমরা যদি এই 95,318 জন ব্যক্তি যদি এই বাংলাদেশটাকে নিয়ে একবার চিন্তা করি, তাহলে এই 95,000 ব্যক্তি যদি একটা স্যারের মতো যদি কথা বলতে হয়, স্যার ও বেলেস খুলেছেন, আমরা যদি বাংলার ও বেলেস খুলি, অর্থাৎ পার্সোনালি 95,000 ব্যক্তি একে কাঁধে কাঁধ মিলিয়ে যদি প্রত্যেকটা মাসে যদি 10,000 টাকা করে সেখানে দেই, তাহলে কত কোটি টাকা হয়। আর সেই টাকা দিয়ে যদি আমরা লটারির মাধ্যমে কিছু নিষ্পেষিত নিপীড়িত এলাকা যদি সিলেক্ট করে যদি সেখানে আমরা স্কুল কলেজ মাদ্রাসা যেটা বলেন না কেন, যদি আমরা সেখানে কর্মসংস্থান খুলে দিতে পারি, তাহলে এই বাংলাদেশটা যে সোনার বাংলাদেশ হতে সময় লাগবে না। এটা কি আপনারা জানেন? সো আসেন, স্যার যে শুধু পৃথিবীটাকে চেঞ্জ করতে চেয়েছেন, কেন চেয়েছেন? একাই কি উনি পারবেন? পারবেন না। যার কারণে আমাদের মতো 217টা কান্ট্রির ফাউন্ডার্স মেম্বার নিয়েছেন। মানে কি, একা স্যার 217টা কান্ট্রি তথা এই পুরো পৃথিবীর পরিবর্তন করতে পারবে না। তাই আমরা সৈনিক হয়ে আমাদেরকে ডিরেকশন দিবেন, আর সেই ডিরেকশন অনুযায়ী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যে যে দেশের আছি সেই দেশের, যে যে মহল্লার আছি সেই মহল্লার, যে যেখানেই আছি ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টের উন্নতি যদি আমরা করতে পারি, তাহলে স্যার ওই সুদূর আমেরিকায় বসে উনি তখন মুচকি হেসে বলবে যে আমি, সৃষ্টিকর্তাকে বলবে, সৃষ্টিকর্তা
তোমার আশীর্বাদে আমি যে লোকগুলো পেয়েছি আসলেই তারা আমার ভাই। আমি আসলেই খুব ভাগ্যবান। সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এই ধরনের ব্যক্তিদেরকে দিয়েছো, যার কারণে আমি আজকে পুরো পৃথিবীটাকেই একটা সুন্দর রূপ দেওয়ার একজন উপলক্ষ হয়েছি মাত্র। এতটুকুই বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কোনো ঝগড়াঝাটি পছন্দ করি না, আমি কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা একটা নতুন দিগন্তে যাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ওভার টু হাসনাইন খোরশেদ ভাই। প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে মাল্টিপল যার আইডি আছে, একটা কেউ একজন, তার ক্ষেত্রে তাহলে কি হবে স্যার? শোনেন, আমি আগেও বলেছি আমাদের ডিরেকশন আসবে, কি করতে হবে না হবে সবকিছু ধাপে ধাপে আমাদেরকে বুঝাই দিবে। আমরা উপযাচক হয়ে কোনো কাজ করতে যাব না। আমরা স্যার বলেছেন কাউকে রেখে নতুন ফেজে যাবে না, সবাইকে নিয়েই যাবে। তো এই যে আমাদের একটা জিনিস বোঝেন, অন প্যাসিভ যেখানে আসতেছে সারা পৃথিবীর এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে, সেখানে অন প্যাসিভের ভিতরে সমস্যা থাকতে পারে। সো আমরা অপেক্ষা করি, ডিরেকশনের অপেক্ষা করি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। Thank you so much. আমরা সকলে একটা big hand দেই, তারপরে প্রশ্ন অ্যান্সার হবে ইনশাআল্লাহ। একটা big hand দেই। ওয়াও, অতীব সুন্দর আলোচনা, অসম্ভব সুন্দর কথা। এক্সিলেন্ট। কি সঠিক তথ্য দেয়? মোবিস স্কুল কি সঠিক তথ্য দেয় জানাবেন। অডিয়েন্স, আপনার মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, ইয়েস, ইয়েস, সঠিক উত্তর ইয়েস। আমরা কি প্রতিনিয়ত চাই অবশ্যই স্যার, অবশ্যই চাই। পার্সেন্টও কম নয়। অবশ্যই। সারা রাত শুনলেও স্বাদ মিটবে না, সারা চাই রাত স্যার, শুনলেও মন ভরবে না। থ্যাংক ইউ। কন্টিনিউ চাই, কন্টিনিউ চাই। কন্টিনিউ চাই স্যার। বেটার দ্যান বেস্ট বক্তৃতা হয়েছে, এবং নাজমুল হায়াত স্যার এবং কমল স্যার দারুণ ভাবে বলে গেলেন। তাও অধীর আগ্রহে আমরা শুনেছি, খুব ভালো লেগেছে। মানে এক্সেলেন্ট, এক্সেলেন্ট, কন্টিনিউ চাই আমি তো সকলে মিলে। দেখছি চাওয়াটা আপনাদের কম হয়েছে, আমি দেখতে পাচ্ছি চাওয়াটা কম হয়েছে, মনে হয় আরো চাচ্ছেন। হুম, কিছু প্রশ্ন থাকতেই পারে, প্রশ্নের উত্তরটা সমসাময়িক। জি, বক্তব্যের মধ্যে ঢুকবেন না। আপনি মনে করে রাখবেন যে আপনার প্রশ্নটা কি, বক্তব্য শেষ পর্যায়ে এসে যখন ছাড়বেন উনি, তখন প্রশ্নটা করবেন। কারণ ওকে, একটা থ্যাংক ইউ। কথা বলতে গেলে কথার খেইটা হারিয়ে যায়। সুতরাং সে বক্তব্যটাকে ফ্রেশ করার জন্য চেষ্টা করবেন, নিজেও বুঝবার চেষ্টা করবেন। প্রশ্ন আপনার থাকতেই পারে। থ্যাংক ইউ। ওভার টু হাসান খুরশেদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা প্রশ্নের উত্তরে যাই, নো প্রবলেম। ওকে, প্রশ্ন করুন, একটু সময় দিবেন, ঠিক আছে? জি, জি, 1 মিনিট স্যার। আপনারা সবাই 1 মিনিট করে সময় নেবেন। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বা বোঝেননি, এটা 1 মিনিটে ক্লোজ করবেন, কোনো বক্তব্যের জন্য নয়। আমি সবকিছু লিখে নিব ইনশাআল্লাহ। জি, কন্টিনিউ। আমার একটা প্রশ্ন স্যার, বলছিলাম। নমস্কার সকলকে, এখানে যারা উপস্থিত আছেন। আমি দীপাঞ্জন সরকার, ইন্ডিয়া থেকে। অ্যাকচুয়ালি কমলদার বক্তব্যের মধ্যে দিয়ে আমি দুটো ওই যে বিভিন্ন গ্রুপে যে তথ্যগুলো আসে সেই পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যে দেখুন, আমরা গণিত সবাই করেছি, গণিতের দেখবেন বিভিন্ন ভাগ থাকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, কিন্তু বইটার নাম গণিত। আপনারা অবশ্যই বুঝে নেবেন যে কি বিষয়টা আমি বললাম। আর আরেকটা হচ্ছে যে যারা 1-এ ভর্তি হয়ে 5-এ আসে, 1-এ ভর্তি হয়ে 5-6-এ উঠে, 1 2 3 4 5 6, তারা দেখবেন কেউ কেউ আবার আছে 5-এ এসে ডাইরেক্ট ভর্তি হয়, 1 2 3 4 পড়েই না। যারা 1 2 3 4 পড়ে 5-এ উঠে 6-এ উঠেছে, তাদের সঙ্গে যদি
তুলনা করতে যায় তাহলে কিন্তু মূর্খামির কাজ হয়। অতএব যারা বুদ্ধিমান তারা অবশ্যই চুপচাপ করে শুনে, কারণ হচ্ছে সে জানে যে আমি কত পথ পেরিয়ে এসেছি বা কতটা বাধা বিঘ্ন পেরিয়ে এই জায়গায় এসেছি, আর সে হট করে এসে চ্যালেঞ্জ দেয় অনেকটাই। সেই পরিপ্রেক্ষিতে বলছিলাম আমি। থ্যাংক ইউ হাসনাইন থ্যাংক খুরশেদ। ইউ, থ্যাংক ইউ দীপন স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি সকলকে 1 মিনিট করে সময় দেব। এখানে 3টা বাজুক কোনো সমস্যা নাই। আপনাদের যে কোনো প্রশ্ন যেটা বোঝেননি, যেটা বোঝার বাকি আছে, নো প্রবলেম, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। 1 মিনিট সময় থাকবে। যদি আপনি ধরেন 30 সেকেন্ডে যদি শেষ করতে পারেন তাহলে আমরা সবাইকে ফ্লোর দিতে পারবো। তো আমি এখন যেতে চাচ্ছি, নাম ধরে বলবো না। কারণ আমি দেখতে পাচ্ছি অনেকে কথা বলবেন। জি, আমি যাকে সাইলেন্ট করে রাখলাম তিনি আসুক। তাকে আমি চাচ্ছিলাম। তিনি হচ্ছেন বাবু। এসকে বাবু স্যার, আপনার কোনো যদি মানে বলার থাকে একটু বলবেন প্লিজ। স্যার আমার কোনো বলার আছে স্যার। বক্তব্য না। জি, না না স্যার, প্রশ্ন, নিউ ডিরেকশন কোম্পানিতে আমরা যারা যাচ্ছি এদের ভিতরে যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছে অন পিসিবি আর আমরা যারা দেয়নি, কোনো পার্থক্য যাচ্ছে কেন জায়গায় আমাদের দুজনের ভিতরে, নাকি একই সুবিধা নিয়ে যাচ্ছে? সুবিধার ভিতরে কোনো পার্থক্য কম বেশি আছে কিনা স্যার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যানসার আমি দেই, নো প্রবলেম। স্যাররা অনেক প্রায় 2 ঘন্টা ধরে আপনাদেরকে বোঝালেন। আমরা হয়তো অনেকে বুঝেছি, হয়তো অনেকে একটু আহ ডিভাইসের মধ্যে ছিলাম না, এরকম হয়েছে। এক কথায় প্রকাশ যে আমাদেরকে কোনো ফাউন্ডার, অর্থাৎ যে কোনো ফাউন্ডার কাউকে ছেড়ে স্যার কোনো নিউ ডিরেকশনে নিয়ে যাবে না। সবাইকে নিয়ে যাবে। সেই জন্যই বলেছেন আপডেটে, যে নিউজ 3 তে বলছেন যে আপনারা আপনাদের ওএস লগইন করুন আর আপডেট গুলো পড়ুন। তাহলে আমরা বুঝবো আপনারা আমাদেরকে ভালোবাসছেন এবং অনপেসিভকে ভালোবেসে এখনো আছেন ধৈর্য ধরে আগামী দিনের জন্য। আশা করি স্যার বুঝতে পেরেছেন। তো এখানে সুবিধা কম বেশি আছে কিনা দুজনের ভিতরে? জি সরি, কম বেশি আমি কি কম জানতে বেশি? মনে করেন সে অর্থ বেশি পেলো, কিংবা তার প্রোডাক্ট সুবিধা হলো, কিংবা তার সাপোর্ট বেশি হলো, কারণ সে তো এক সাবস্ক্রাইব ফি দিচ্ছে, আমি তো দেইনি। আমার ভিতরে আর তার ভিতরে একটা কোনো বিটুইন পার্থক্য করবে কিনা অবশ্যই আমার দুজনের ভিতরে? অবশ্যই অবশ্যই পার্থক্য থাকবে। কারণ ধরেন আপনারা 4 বন্ধু আছেন, একটা মার্কেটে 4 বন্ধু হয়ে দোকান নিছেন। নেওয়ার পরে আপনারা 3 বন্ধু দোকান চালু করেছেন, আর এক বন্ধু চালু করে নাই। 2 বছর 3 বছর পর সে দোকান চালু করেছে। তাহলে আপনি উত্তরটা দেন তো, ইনকাম কার বেশি হবে, আপনার না আপনার ওই শেষের বন্ধুটার? স্যার আমি একটু বলবো স্যার একটু। স্যার মনে করেন স্যার আমার পরে টাকা আছে, আমি হলো সার্কাস খেলা দেখার জন্য টিকিট কাটার লাইনে দাঁড়াইছি, বিশাল গ্যাদারিং, আমি পিছনে দাঁড়ায় আছি, পরে টাকা নেই টিকিট কাটার জন্য। হঠাৎ সার্কাস ম্যানেজার টিকিট কাটা বন্ধ করে দিল, যার টিকিট সেল হবে না। বন্ধ করে দেওয়ার পরে আমি দেখেন তো আমি টিকিট আপনাকে আমি শুনেন, আমি কাটতে আপনাকে যা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি টিকিট কাটতে পারলেন কিনা সেটা দেখার বিষয় না। যে সার্কাসের টিকিট কেটে আগে ঢুকেছে সেই সার্কাস দেখবে। আপনি টিকিট বন্ধ করলো না, আপনি পারলেন না, সেটা পরের ব্যাপার। অর্থাৎ যারা টোটালি সাবস্ক্রিপশন ফি দিয়েছে তাদের ভ্যালু একরকম হবে, যারা এখনো দেয়নি তাদের ভ্যালু আর একরকম হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই এক করে একটু কথা বলি। হাসনাইন খোরশেদ স্যার, আপনি একটু আপনি, এই বিষয়টা দেখবেন, অনেকে কথার মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছিলাম যে সবাই 30 সেকেন্ড করে কথা বলবেন কোনো প্রশ্ন অ্যান্সারের জন্য। আমি আছি এবং আমাদের স্যাররা আছেন, কিন্তু তর্কে জড়িত করলে ভাই আপনি কিছুই শিখতে পারবেন না। কারণ ওই যে দীপঞ্চন স্যার বলে গেলেন যে আপনি 1 ক্লাস করে হুট করে 8 এ যাচ্ছেন। এরকম প্রশ্নগুলো আপনাদের থাকলেও ওয়েবিনার মুখে থাকেন, দেখবেন সবকিছু পেয়ে যাবেন। এই যে প্রশ্নটা করতেছেন এই প্রশ্নগুলোর অ্যাকচুয়ালি কোনো জবাব নাই। একটাই জবাব, আপনি রেগুলার থাকবেন, দেখবেন আপনি নিজে নিজে এর অ্যান্সার পেয়ে যাবেন। নো প্রবলেম, সবাইকে এরশাদ নিয়ে যাবেন। আর যারা বিভ্রান্ত করতেছেন যে থাকবে না, আপনার ট্রানজিশন হবে, এ হবে, ও হবে, আপনি নাই, আপনি সাবস্ক্রিপশন দেন নাই। আরে ভাই, বিজনেস তো সবার জন্য হচ্ছে, এটা বুঝতে হবে না? বিজনেস তো সবার জন্য। এখানে কি আপনি কোটি টাকা পেয়েছেন, আমি এই 2 লাখ টাকা কম পেয়েছি, কি সমস্যা?
কোনো সমস্যা নাই এখানে। তো থ্যাংক ইউ সো মাচ। জি আমি যেতে চাচ্ছি। স্যার প্রশ্ন ছিল, জি মামুন স্যার বলুন, 30 সেকেন্ড সময় আপনার। যে প্রশ্নটা আসলে জানতে চাচ্ছি আপনার কাছে এই, যে আমরা যে এখন যদি কোম্পানি মনে করেন রিস্টার্ট হয় বা নতুন নামে যেটাই হোক, আমরা কিভাবে ইনকামটা ক্যাশ করতে পারবো? কিন্তু ক্যাশ করার তো কোনো ওয়ে তো আমি দেখি না। আমরা ওকে কিভাবে? থ্যাংক ইউ অপেক্ষা করেন, থ্যাংক ইউ। অপেক্ষা করেন, জানতে পারবেন। অপেক্ষা করেন, জানতে পারবেন। কমলদা মাসুমদাকে বলুন প্রতিদিন মিটিং এ আসতে। প্লিজ স্যার আমি 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 কথা বলতেছি স্যার, প্লিজ আপনারা একটু একটু সময় দিন আমাকে, আমি কথা বলতেছি, নো প্রবলেম। কোথায় কোন জায়গায় কি হবে সেটা আমি দেখতেছি। তো আমি চাচ্ছিলাম হারুন স্যার আপনি প্রশ্ন করছিলেন না মাসুম স্যার প্রশ্ন করছিলেন, কিভাবে ইনকাম আমি দেখতে পাচ্ছি না, এটা কে বললেন? জি আমি বলছি, মাসুম জি এমডি। মাসুম স্যার আপনাকে আপনাকে আমি 5 বছর ধরে দেখিনি, আজকে দেখলাম। তো আশা করি আমার ভুল হতে পারে, আপনাকে দেখিনি। কিন্তু আপনাকে আমি প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন যেন দেখি। আপনার অ্যানসার আমার কাছে আছে। ওকে? থ্যাংক স্যার ইউ সো আপনার মাচ। আপনার কথা একটু নয়েজ হচ্ছে। আর আচ্ছা একটা বিষয়, আমার প্রশ্ন নয়, আমি একটা কথা বলে রাখি। যারা বুঝদার এখানে আলোচনা যারা করছেন বিজ্ঞ, ওনারা যথেষ্ট বুঝদার মানুষ, ওনারা বুঝেন। আপনি যখন আমার প্রশ্ন করবেন, আপনি কি শিক্ষার জন্য প্রশ্ন করতেছেন, জানার জন্য প্রশ্ন করতেছেন, নাকি আমাকে আটকানোর জন্য প্রশ্ন করতেছেন, নাকি তর্কের জন্য প্রশ্ন করতেছেন? এই তিনটা দিকের একদিকে যাবে আপনার প্রশ্নের। আপনার প্রশ্ন শুনলে আমি বুঝতে পারবো আপনি কোন ওয়ে যাচ্ছেন। তাই বলবো প্রশ্ন করতে চিন্তা ভাবনা করে করা উচিত আমি মনে করি। কারণ একজন এখানে সার্কাসের কথা বলতেছেন, ভাই সার্কাসের কথা যদি তর্ক করি, তা আপনি যে টিকিট কাটছে সে আগে আসছে, আপনি পরে আসলেন কেন? আপনার কাজ কি ছিল? আপনি ঘুমাইছিলেন। তো ঘুম থেকে হঠাৎ করে উঠেই আপনি সবকিছু যদি বাড়াবাতে খেতে চান, সেটা তো হবে না ভাই। ঠিক আছে? তো প্রশ্ন বুঝ করে করা উচিত। থ্যাংক ইউ স্যার। এটা নিয়ে